আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছো তোমরা? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক অনেক ভালো আছো। তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের এইচএসসির তথ্য যোগাযোগ প্রযুক্তির তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইসের ক্লাসে। এই ক্লাসটি আমাদের এই অধ্যায়ের সর্বপ্রথম ক্লাস। তো এই ক্লাসটা যদি তুমি একদম শুরু থেকে শেষ পর্যন্ত করো এবং প্রত্যেকটা পর্ব যদি তুমি করো, আমি তোমাকে কথা দিচ্ছি তৃতীয় অধ্যায় থেকে যতটুক প্রশ্নই আসো না কেন, বোর্ডের মধ্যে যেই প্রশ্নই আসুক না কেন, ইনশাল্লাহ তুমি অ্যান্সার করতে পারবা। তো আর এখন থেকে আমাদের এই আইসিটি বাংলা ইংরেজি প্রত্যেকটা ক্লাস কিন্তু রেগুলার হবে, অর্থাৎ কোনো না কোনো ক্লাস তোমাদের জন্য থাকবে। যেমন আজকে আবার তোমাদের জন্য ইংরেজি ক্লাস আছে সন্ধ্যায়। তো এই জন্য আমি তোমাদের সবাইকে বলবো তোমরা ক্লাসগুলো রেগুলার ফলো করবা। আমি তোমাদের বলতেছি এই যে তৃতীয় অধ্যায় যদি তুমি প্রত্যেকটা ক্লাস করো এবং আমি যে এইসব কাজ করতে বলবো তোমাকে সেভাবে যদি তুমি পড়ালেখা করো, ইনশাল্লাহ তোমার তৃতীয় অধ্যায়ে আর কোনো সমস্যা থাকবে না। সো তোমাদের কাছে রিকোয়েস্ট যে তোমরা অবশ্যই মনোযোগ দিয়ে ক্লাসগুলো করবে। এই ক্লাস শেষে আমরা প্রথমে পাঠ্য বই আলোচনা করব, তার পরবর্তীতে সৃজনশীল আলোচনা করব, এমসিকিউ আলোচনা করব এবং তোমাদের পরীক্ষাও নিব। তো এই ক্লাসটা এইচএসসি 2024-এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের বেসিক ক্লিয়ার হওয়ার পাশাপাশি সৃজনশীল প্র্যাকটিস হবে, এমসিকিউ প্র্যাকটিস হবে এবং পরীক্ষাও তোমরা দিবা। পাশাপাশি এইচএসসি 25 এবং 26 তোমাদের জন্য তো আরও গুরুত্বপূর্ণ। কেন? কারণ আমরা কিন্তু একদম বেসিক থেকে আলোচনা করতেছি, একদম শুরু থেকে আলোচনা করতেছি। তুমি এই বই কখনোই ধরো নাই, এই অধ্যায় কখনোই ধরো নাই, কোনো সমস্যা নাই, একদম জিরো থেকে তোমাকে শেখানো হবে। কোন পর্যন্ত? এই যে এইচএসসি 2024 তারা যতটুক পর্যন্ত পড়া উচিত পরীক্ষার আগে ততটুক পর্যন্ত তোমাদের পড়ানো হবে। তো বুঝতেই পারতেছো ক্লাসটা কতটা গুরুত্বপূর্ণ। এই জন্য তোমাদেরকে বলবো তোমরা অবশ্যই অবশ্যই ক্লাসগুলো করবে এবং ক্লাসটা শেয়ার করে তোমার টাইমলাইনে রেখে দিবে, যেন পরবর্তীতে রিভিশন দেওয়ার সময় তোমার আবার যখন লাগবে সহজে দেখতে পারো। আর তোমার পরিচিত বন্ধু বান্ধব যা আছে সবাইকে কিন্তু দ্রুত মেনশন করে দাও। আমার কথা তোমরা ক্লিয়ার শুনতে পাচ্ছ কিনা, স্ক্রিনটা ক্লিয়ার দেখতে পাচ্ছ কিনা সেটা একটু জানিয়ে দাও। আমরা ইনশাল্লাহ 2-1 মিনিটের মধ্যে ক্লাসটা শুরু করতেছি। আচ্ছা, যারা সালাম দিচ্ছ ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, অনেকে সালাম দিচ্ছ, সবাইকে বলতেছি ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আর আরেকটা কথা, অবশ্যই ফ্রেন্ডদের মেনশন করে দিবা। যারা এখনও মেনশন করো নাই তাদেরকে বলবো ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও। আমরা ইনশাল্লাহ ক্লাসটা এখনই শুরু করব, ঠিক আছে? আচ্ছা, সিনথিয়া ফারিন সালাম দিচ্ছ ওয়ালাইকুম আসসালাম। কাজী নাইমুল ইসলাম আচ্ছা যুক্ত আছে আমাদের সাথে শিফা যুক্ত আছে, সুমাইয়া যুক্ত আছে। ওকে, তো ঠিক আছে, আমরা ক্লাসটা শুরু করি। আর আরেকটা জিনিস, যে জিনিসগুলো পড়াবো সেগুলো সাথে সাথে নোট করে ফেলবা। দরকার তোমার হাতের কাছে যদি খাতা কলম থাকে সেটা হচ্ছে সবচেয়ে বেস্ট হবে, যে কথাগুলো সাথে সাথে নোট করে ফেলা, স্লাইডে যেগুলো থাকবে সেগুলো নোট করে ফেলা। এর পরবর্তীতে যদি তোমার হাতে এখন খাতা কলম না থাকে তাহলে সেই ক্ষেত্রে তুমি যে কাজটা করবা সেটা হচ্ছে তুমি কমেন্ট করে ফেলতে পারো। যে জিনিসটা পড়াবো, ইম্পর্টেন্ট যে টপিকটা পড়াচ্ছি, যে এই জিনিসটা পড়াবো সেটা তোমরা কমেন্ট করে ফেলবা, ঠিক আছে? তো আমরা যদি একটু দেখি যে আসলে আমরা কিভাবে পড়বো, আমাদের পড়া শুরুটা কোত্থেকে হবে, কি থেকে আমরা পড়তেছি। যদি তুমি দেখো অধ্যায়টার নাম হচ্ছে কি সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস। তো তুমি যদি একটু খেয়াল করো যে আমরা এই অধ্যায়ে আলোচনা করব কি, শুরুতে তুমি দেখো আমরা আলোচনা করব সংখ্যা কি এবং অঙ্ক কি। এবার বুঝতে পারতেছো আশা করি যে আমরা থেকে আলোচনাটা শুরু করতেছি, একদম সংখ্যা জিনিসটা কি এবং অঙ্ক কি এখান থেকে আমরা আলোচনা করতেছি। বললাম না যে তুমি এই অধ্যায় ধরো না, এই অধ্যায় দেখতে কেমন সেটা তুমি জানো না, কিন্তু কোনো সমস্যা নাই। আবার তোমার এই অধ্যায়ের এখন সৃজনশীল এমসিকিউ প্র্যাকটিস দরকার, সেটাও করানো হবে। তো তোমার জন্য, সবার জন্য, এইচএসসি শিক্ষার্থী সবার জন্য ক্লাসটা গুরুত্বপূর্ণ। এর পরবর্তীতে আমরা আজকের ক্লাসে দেখব সংখ্যা পদ্ধতির ইতিহাস সম্পর্কে আমরা জানবো। তার পরবর্তীতে সংখ্যা পদ্ধতি জিনিসটা কি সে সম্পর্কে আমরা আলোচনা করব, তার প্রকারভেদগুলো আমরা জানবো। সেই পজিশনাল সংখ্যা পদ্ধতি কি, নন পজিশনাল সংখ্যা পদ্ধতি কি, র্যাডিক্স পয়েন্ট কি, এমএসবি কি, এলএসবি কি সে সম্পর্কে আমরা জানবো। বেস বা ভিত্তি কি জিনিস সেই সম্পর্কে আমরা জানবো। এবং
খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, সংখ্যা পদ্ধতির রূপান্তর। অনেক বড় একটা টপিক এই অধ্যায়ের মধ্যে। এই সংখ্যা পদ্ধতির রূপান্তর আমরা যতটুকু ইনশাআল্লাহ আজকের ক্লাসে করতে পারি ততটুকু পর্যন্ত করব। তার মানে আমাদের আজকের আলোচনার সূচি থাকতেছে কি, সংখ্যা ও অঙ্ক কি জিনিস, সংখ্যা পদ্ধতির ইতিহাস, সংখ্যা পদ্ধতি জিনিসটা কি, এটার প্রকারভেদ কি, এবং পজিশনাল সংখ্যা পদ্ধতি কি, নন পজিশনাল সংখ্যা পদ্ধতি কি, র্যাডিক্স পয়েন্ট কি, এমএসবি কি, এলএসবি কি, বেস বা ভিত্তি জিনিসটা কি, এবং সংখ্যা পদ্ধতির রূপান্তর জিনিসটা কি, এই সব কিছু সম্পর্কে ইনশাল্লাহ আমরা আজকে আলোচনা করব। তাহলে প্রথমেই আসো যে সংখ্যার অঙ্ক কি, এই জিনিসটা নিয়ে আমরা আলোচনা করব, যে সংখ্যা জিনিসটা কি এবং অঙ্ক জিনিসটা কি সেই জিনিসটা নিয়ে আমরা আলোচনা করব। আচ্ছা, আমাদের সাথে যুক্ত হয়ে গেছে ইন্দ্রাণী চৌধুরী, যুক্ত হয়ে গেছে আমাদের সাথে, আরো অনেকে আমাদের সাথে যুক্ত হয়ে গেছে। যারা সালাম দিচ্ছ সবাইকে বলতেছি ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। তাহলে প্রথমেই আসো যে সংখ্যা ও অঙ্ক এই জিনিসটা কি সম্পর্কে আমরা একটু আলোচনা করি। এটা যদিও আমরা পারি, তার পরবর্তীতেও আমরা একটু দেখি যে সংখ্যা আর অঙ্ক জিনিসটা আসলে কি। সেটা তোমরা সবাই পারো যে সংখ্যা হচ্ছে এমন একটি উপাদান যা কোনো কিছু গণনা, পরিমাপ এবং পরিমাণ করার কাজে ব্যবহার করা হয়। যেমন এখন তুমি বলতে পারো যে এই ক্লাসে স্টুডেন্ট সংখ্যা কতজন, তাই না? তুমি বলতে পারো যে তোমার রোল নাম্বার কত, তুমি বলতে পারো তুমি আইসিটি বিষয়ে কত মার্কস পাইছো, তুমি বললা যে আমি 85 মার্কস পাইছি, অর্থাৎ 8/5। এই যে 85, এটা একটা সংখ্যা। মানে সংখ্যা দিয়ে কি প্রকাশ করতেছো? তোমার পরীক্ষার মার্কের পরিমাণ তুমি প্রকাশ করতেছো। তো এই কাজে হচ্ছে আমরা সংখ্যাগুলো ব্যবহার করে থাকি। এখন আরেকটা কথা হচ্ছে অঙ্ক জিনিসটা কি। এই সংখ্যা তৈরির ক্ষুদ্রতম একক হচ্ছে অঙ্ক। আসলেই তো দেখো, তুমি যে এখানে লিখতেছো যে 85, তুমি যে এই জায়গায় লিখতেছো যে তুমি 85 মার্ক পেয়েছো, এই 85 যে লিখতেছো, এখানে এই 8 হচ্ছে একটা অঙ্ক আর এই 5 হচ্ছে আরেকটা অঙ্ক। বুঝতে পেরেছো? 8 হচ্ছে একটা অঙ্ক এবং 5 হচ্ছে কিন্তু আমাদের আরেকটা অঙ্ক। তো এই যে অঙ্ক মিলেই কিন্তু আমাদের সংখ্যা হয়েছে। আবার 8 কিন্তু নিজেও একটা সংখ্যা। একটা জিনিস তুমি খেয়াল করো, এখানে মজার একটা ব্যাপার আছে। 8 কিন্তু সে নিজে একটা অঙ্ক, আবার সে নিজেও কিন্তু একটা সংখ্যা। এমন তো হতে পারে তুমি পরীক্ষায় 8 মার্ক পেয়েছো, 10-এর পরীক্ষায় 8 মার্ক পেয়েছো, তাহলে 8 কিন্তু তখন একটা সংখ্যা। তো 8 অঙ্ক হতে পারতেছে, 8 আবার সংখ্যা হতে পারতেছে। কিন্তু এই 85 একসাথে, এটা কিন্তু সংখ্যা, এটা কিন্তু কখনো অঙ্ক হতে পারবে না। তার মানে কি, অঙ্ক সংখ্যা হতে পারবে কিন্তু সংখ্যা অঙ্ক হতে পারে না। এই হচ্ছে একটা কথা। যাই হোক, এটা আমাদের এই অধ্যায়ের জন্য গুরুত্বপূর্ণ না, বাট সংখ্যার অঙ্ক জিনিসটা কি এটা আমাদের জানা প্রয়োজন। তো সেটা আমরা জানলাম যে আমাদের অঙ্ক আর সংখ্যা জিনিসটা কি। বাট আমাদের মেইনলি এখন যেটা জানতে হবে প্রথমে, যে সংখ্যা পদ্ধতির ইতিহাস। এখন চিন্তা করো, যদি এই সংখ্যা না থাকতো, এই যে তুমি পরীক্ষায় 8 মার্ক পেয়েছ, এই 8 জিনিসটা যদি না আবিষ্কার হতো, তাহলে বলো তো তুমি কিভাবে প্রকাশ করতে যে তুমি পরীক্ষায় 8 মার্ক পেয়েছো? তোমাকে আমি জিজ্ঞেস করলাম যে তুমি হচ্ছে মনে করো যে কি বলবো, তোমার কাছে হচ্ছে ফুল আছে, 2টা ফুল আছে। এখন 1-2 বলে আমরা কিছু জানি না, কোনো সংখ্যা এখনো আবিষ্কার হয় নাই। এখন আমি তোমাকে জিজ্ঞেস করতেছি যে তোমার কাছে কয়টা ফুল আছে। তোমাকে আমি জিজ্ঞেস করলাম যে বলো তো তোমার কাছে কয়টা ফুল আছে। তাহলে বলো তুমি কিভাবে রিপ্লাই দেবা যে কয়টা ফুল আছে? তুমি রিপ্লাই দিবা কিভাবে? কারণ তো এখন তো তুমি 2 বলতে পারবা না, কারণ সংখ্যা পদ্ধতি নাই, এখন আবিষ্কার হয় নাই। আদিম যুগের কথা, আমরা এখন আদিম যুগে চলে গেছি। তাহলে বলো সংখ্যা পদ্ধতি যেহেতু এখন আবিষ্কার হয় নাই, তাহলে সেই ক্ষেত্রে বলো তোমাকে যখন আমি জিজ্ঞেস করলাম তোমার কাছে কয়টা ফুল আছে, তুমি কিভাবে রিপ্লাই দিবা? তো তখন তোমার রিপ্লাই দিতে হবে হয়তোবা এভাবে আঙ্গুল দিয়ে অথবা অন্য কোনোভাবে। তো আগের মানুষরা তাহলে কেমনে করতো ভাই, যখন এই সংখ্যা পদ্ধতি আবিষ্কার হয় নাই, এই আগের মানুষরা করতে প্রথমে এরকম আঙ্গুল দিয়ে দেখাইতো যে হ্যাঁ আমার কাছে এতগুলো ফুল আছে, ঠিক আছে? তো এরকম আঙ্গুল দিয়ে প্রকাশ করতো। এখন তোমার কাছে মনে করো যে 12টা ফুল আছে, তাহলে কি তোমার এখন 2 হাত দিয়ে প্রকাশ করা সম্ভব? 2 হাত দিয়ে তো 10টা দেখানো যায়। তার মানে কি আঙ্গুল দিয়ে আসলে সব ক্ষেত্রে সম্ভব না। তখন আমরা আবার কি করব? তখন আমরা আবার এই নুড়ি, পাথর এগুলা দিয়ে হচ্ছে প্রকাশ করা তারা শুরু করছে। যে পাথর, 10টা পাথর বা 20টা পাথর এনে দেখাচ্ছে, যে 20টা পাথর দিয়ে বোঝাচ্ছে যে আমার কাছে 20টা ফুল আছে। এরপরে আস্তে আস্তে বিভিন্ন চিহ্ন, প্রতীক, সংখ্যা আস্তে আস্তে এভাবে রূপান্তরিত হতে 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 এই সংখ্যাগুলো আসছে, সংখ্যা পদ্ধতিগুলা আসছে। তো এভাবে আসলে আমাদের এই সংখ্যা পদ্ধতির আবিষ্কার হয়ে থাকে আর কি। এখন এর পরবর্তী যদি তুমি দেখো এই সংখ্যা পদ্ধতি এখন জিনিসটা কাকে বলে, এটা যদি আমরা একটু দেখি, যে সংখ্যা পদ্ধতি হচ্ছে সংখ্যা প্রকাশ বা গণনা করার পদ্ধতিকেই বলা হয় সংখ্যা পদ্ধতি। এখন সংখ্যা প্রকাশ, যেমন আগের লোকেরা তারা হচ্ছে যদি তাদের কাছে মনে করো তারা গরু বিক্রি করতেছে, এখন তাদের কাছে যদি 5টা গরু থাকে, তারা 5টা পাথর দেখায় বলতেছে যে আমার কাছে 5টা গরু আছে। আর এখনকার আমরা কি বলবো, আমরা ডাইরেক্ট মুখে উচ্চারণ করবো যে 5 বা এরকম একটা সংখ্যা লিখে দিব, যে হচ্ছে আমরা এইভাবে লিখে দিব যে হচ্ছে তারা হচ্ছে এরকম আঙ্গুল দেখায় দিবে, তারা মনে করো যে এইভাবে 5টা আঙ্গুল দেখায় দিবে, ঠিক আছে? এরকম 5টা আঙ্গুল, কটা আঙ্গুল হয়েছে? 1 2 3 4
6টা হয়ে গেছে, আচ্ছা ঠিক আছে। এখানে আমরা 5টা আঙ্গুল লাগে, ঠিক আছে। ওকে, সো আগের মানুষ হয়তো সে এরকম 5 আঙ্গুল দেখায় বলতেছে যে আমার কাছে 5টা গরু আছে, বাট আমরা কি বলবো আমাদের কাছে 5 আছে। তো মানে এটা ছিল তাদের কাছে একরকম পদ্ধতি, আমরা এখন এই পদ্ধতিতে প্রকাশ করি। এই যে প্রকাশ করার পদ্ধতি, এটা হচ্ছে তাদের একরকম সংখ্যা পদ্ধতি, এটা হচ্ছে আরেক রকম সংখ্যা পদ্ধতি। বুঝতে পেরেছো? তার মানে এগুলো হচ্ছে পদ্ধতি, এই সংখ্যাগুলো প্রকাশ করার জন্য, 5 প্রকাশ করার জন্য তারা এই পদ্ধতি অবলম্বন করছে, আমরা 5 প্রকাশ করার জন্য এই পদ্ধতিটা অবলম্বন করতেছি। তার মানে কি আমাদের কাছে এই দুইটাই হচ্ছে সংখ্যা পদ্ধতি। এগুলাকে বলা হয় আর কিছু, যে পদ্ধতিতে আর কি প্রকাশ করা হয় সেটাই হচ্ছে সংখ্যা পদ্ধতি। এখন মেইনলি এই সংখ্যা পদ্ধতি দুই ভাগে বিভক্ত। সংখ্যা পদ্ধতি মেইনলি কয় ভাগে বিভক্ত? সংখ্যা পদ্ধতি মেইনলি দুই ভাগে বিভক্ত। আচ্ছা, অনেকে গ্রহণ করতেছে। আচ্ছা, আমার 6 আঙ্গুল, ঠিক আছে। মাইমুনা সিদ্দিকে বলছে তার 6 আঙ্গুল। ওকে, ঠিক আছে, তাহলে তোমার 6 আঙ্গুল। এখন 7টা গরু হলে যদি 2 হাতে 6 6 12টা আঙ্গুল, এখন যদি হয় 13টা গরু, তাহলে তুমি কেমনে বুঝাবো যে তোমার কাছে 13টা গরু আছে? তাহলে এখন পাও দেখাইতে হবে, তাই না? আচ্ছা, তো যাই হোক, আমরা আবার পড়াশোনায় ফিরে আসি। দেখো বলা আছে সংখ্যা পদ্ধতি প্রধানত কয় ভাগে বিভক্ত? সংখ্যা পদ্ধতি প্রধানত দুই ভাগে বিভক্ত। কি কি দেখো, একটা হচ্ছে আমাদের নন পজিশনাল সংখ্যা পদ্ধতি, আর আরেকটা হচ্ছে আমাদের পজিশনাল সংখ্যা পদ্ধতি। সংখ্যা পদ্ধতি প্রধানত, খুবই গুরুত্বপূর্ণ কথা, কারণ এটা নিয়ে দেখবে সামনে আবার আরেকটা প্রকারভেদ আছে, সেটার সাথে অনেকে গোলাই ফেলে। তো যেন না গোলাও সেটা একটু দেখো। সংখ্যা পদ্ধতি প্রধানত দুই ভাগে বিভক্ত। কি কি? একটা হচ্ছে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি, আর আরেকটা হচ্ছে আমাদের পজিশনাল সংখ্যা পদ্ধতি। এখন এই নন পজিশনাল সংখ্যা পদ্ধতি কি, পজিশনাল সংখ্যা পদ্ধতি কি, আমরা সেটা নিয়ে আলোচনা করব। তার আগে আমি তোমাদেরকে আবারও বলে রাখতেছি, মনোযোগ দিয়ে দেখো, সংখ্যা পদ্ধতি প্রধানত দুই ভাগে বিভক্ত। কয় ভাগে বিভক্ত? দুই ভাগে বিভক্ত। কি ভাগ? একটা হচ্ছে আমাদের পজিশনাল সংখ্যা পদ্ধতি, আর আরেকটা হচ্ছে আমাদের নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। এখন আসো, পজিশনাল আর নন পজিশনাল সংখ্যা পদ্ধতি কি সেটা নিয়ে আমরা একটু ডিটেইলস আলোচনা করি। প্রথমেই আমরা যাব পজিশনাল সংখ্যা পদ্ধতিটা কি সেটা নিয়ে আমরা একটু আলোচনা করার জন্য, কারণ পজিশনালটা যদি আমরা বুঝতে পারি তাহলে নন পজিশনালটা আমরা বুঝতে পারবো। আর এই অধ্যায়ের বাকি যত আলোচনা আছে সব পজিশনাল সংখ্যা পদ্ধতির উপর ভিত্তি করে এই আলোচনা, ঠিক আছে। আচ্ছা, আমাদের সাথে যুক্ত হয়ে গেছে সাইমা আফরিন পুতুল। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। তো এখন দেখো পজিশনাল সংখ্যা পদ্ধতিটা আসলে কি। পজিশনাল সংখ্যা পদ্ধতি হচ্ছে যেই সংখ্যা পদ্ধতিতে অঙ্কগুলোর মান তার পজিশনের উপর নির্ভর করে তাকে পজিশনাল সংখ্যা পদ্ধতি বলে। যে সংখ্যা পদ্ধতিতে অঙ্কগুলোর মান তার পজিশনের উপর নির্ভর করে তাকে বলা হয় পজিশনাল সংখ্যা পদ্ধতি। এখন এই পজিশনাল সংখ্যা পদ্ধতিতে কোনো একটি অঙ্কের মান বের করতে 3টি মানের প্রয়োজন হয়। এরপরে লেখা আছে কি কি মান? অঙ্কগুলির নিজস্ব মান, অঙ্কগুলির বেজ বা ভিত্তি, অঙ্কগুলির স্থানীয় মান। কিছু বুঝছো? না ভাই, আমি কিছু বুঝি নাই। তোমার বোঝার দরকার নাই, আমি এখন একটা এক্সাম্পল দিচ্ছি, এই এক্সাম্পলটা দেখার পরে তুমি বুঝলে হবে। দেখো একটা এক্সাম্পল দিচ্ছি, এখানে আমি একটা অঙ্ক লিখতেছি, সংখ্যা লিখতেছি। মনে করো এখানে আমি লিখলাম 252, ঠিক আছে, 252। তো 252 লেখার পরে তুমি দেখো এই দুইটা আসলে কি এককের ঘরে আছে, এটা দশকের ঘরে আছে, এটা শতকের ঘরে আছে। মনে আছে? আমরা এখন দ্বিতীয় শ্রেণী, প্রথম দ্বিতীয় শ্রেণীতে চলে যাব, আমরা স্থানীয় মান শিখবো। তাহলে এটা হচ্ছে স্থানীয় মান 0, এটা স্থানীয় মান হচ্ছে 1, এটা স্থানীয় মান হচ্ছে 2, এরপর আস্তে আস্তে 3 4 এভাবে যাবে। এখন তুমি যদি একটু খেয়াল করো এটার মান, এই 2 এর মান যদি আমরা বের করি, মনে আছে আমরা যে ছোটবেলায় এভাবে বের করছিলাম? এটা কিভাবে বের করব? প্রথমে আমরা 2 লিখব, এরপরে গুণ দিব। কত গুণ দিব জানো? এখানে আমরা 10 গুণ দিব। কেন 10 গুণ দিব? কারণ বলো তো আমাদের মৌলিক অঙ্ক কয়টা? আমাদের অঙ্ক কিন্তু 10টা, 0 থেকে 9 পর্যন্ত। এই 10টা কিন্তু আমাদের মৌলিক অঙ্ক, এই জন্য এখানে 10 লেখা লাগে। বুঝতে পেরেছো? তো এই জন্য আমরা এখানে 10 লিখলাম। এই 10-এর উপর পাওয়ার হবে কত জানো? এই 10-এর উপর পাওয়ার হবে এই শূন্যটা, আমি শূন্যটা পাওয়ার দিলাম। এখন আমরা জানি কোনো কিছুর উপর পাওয়ার 0 হলে সেটা 1 হয়ে যায়। তো 10 টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1। 1 এর সাথে যদি আমরা 2 গুণ করি তাহলে সেটা কি হবে? 2ই হবে। আবার এখানে দেখো 5 এর সাথে আমরা গুণ দিব, 5 ইনটু আমরা এখানে লিখব কি 10 টু দি পাওয়ার। এখন এখানে পজিশন কত? 1 নাম্বার পজিশনে আছে, এইজন্য আমরা এখানে পাওয়ার দিব 1। তার মানে এখন দেখো 10 টু দি পাওয়ার 1 মানে হচ্ছে 10, সেই 10 এর সাথে 5 গুণ দিলে হবে কত? 50। এরপর আসো এইটার জন্য যদি আমরা চেক করি, তুমি খেয়াল করো এখানে আমি লিখলাম 2, তারপরে কি সংখ্যা কয়টা? আমাদের মৌলিক অঙ্ক কয়টি? 10টি, এজন্য এখানে আমি 10 লিখলাম। এই 10-এর উপর পাওয়ার হবে কত বলো তো? এটা আছে 2 নাম্বার পজিশনে, 0 1 2, এই 2 নাম্বার পজিশন আছে, তার মানে এটা পাওয়ার হবে 2। তাহলে এখন দেখো 10 স্কয়ার মানে 100, 100-এর সাথে যদি আমরা 2 গুণ দিই তাহলে কত হয়? 200। এখন কেন ভাই আপনি এটা লিখছেন কেন? এটা লেখার কারণ হচ্ছে তুমি দেখো এখানে আমি 252 লিখলাম, 252-র এই 2টা, এই 2 এর মান কত বের হয়েছে? 2 এর মান 2ই কিন্তু বের হয়েছে।
কিন্তু দেখো এই 2 এর মান কত বের হয়েছে, এই 2 এর মান কিন্তু 200 বের হয়েছে। তাহলে কেন এমন হইলো? এই যে দেখো সে 0 নম্বর পজিশনে মানে এককের ঘরে ছিল বলে তার মান 2, আর এই লোকটা 17 ঘরে থাকার কারণে তার মান হয়ে গেছে 200। তার মানে দেখো পজিশনের উপর ভিত্তি করে এ ছিল একক পজিশনে, এ ছিল শতক পজিশনে, দেখো পজিশনের উপর ভিত্তি করে তাদের মান চেঞ্জ হয়ে গেছে। এটা 2 ছিল, এটা এখন 200 হয়ে গেছে। এই জন্য এখন তুমি আবার সংজ্ঞাটা পড়বা, যেই সংখ্যা পদ্ধতিতে অঙ্কগুলোর মান তার পজিশনের উপর নির্ভর করে, তার মানে পজিশনের উপর নির্ভর করে। এই 2 এর মান এককের ঘরে থাকার কারণে 2 হয়ে গেছে, আর শতকের ঘরে থাকার কারণে 200 হয়ে গেছে। তার মানে পজিশনটা চেঞ্জ হয়েছে বলে তার মানও চেঞ্জ হয়ে গেছে। এই রকম সংখ্যা পদ্ধতিগুলোকে বলা হয় কি? পজিশনাল সংখ্যা পদ্ধতি। এখন দেখো এখানে বলা আছে এই যে মানগুলা যে আমরা বের করলাম, এই 2 এর মান 2, 5 এর মান 50, এই 2 এর মান কত 200, এই যে মানগুলা বের করছি, এই মানগুলা বের করতে আসলে 3টা জিনিসের প্রয়োজন আছে। কয়টা জিনিস? 3টা জিনিস। সেই 3টা জিনিস কি কি? এক নাম্বার জিনিস হচ্ছে অঙ্কগুলোর নিজস্ব মান। দেখো তুমি এখানে প্রথমে 2 এর মান কত 2, 5 এর মান কত 5, নিজস্ব মানটা আর কি। 2 এর মান কত 2, এই যে দেখো তুমি যে এই 2 এর মান 2 বের করছো, তাহলে প্রথমে আগে একটা 2 লাগছে না? কেন? কারণ এটা তার নিজস্ব মান, তার মানে একটা নিজস্ব মান লাগে। তারপরে লাগে কি? সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি। এই বেস বা ভিত্তি জিনিসটাকে আমরা একটু পরে আরো ডিটেইলসে আলোচনা করব, বাট এখন তুমি এটা মনোযোগ দিয়ে শোনো যে বেস বা ভিত্তি জিনিসটা হচ্ছে ওই যে মৌলিক অঙ্ক কয়টা? 10টা। 0 থেকে 9 পর্যন্ত কয়টা অঙ্ক? 10টা অঙ্ক। তার মানে ভিত্তিটা হচ্ছে আমাদের 10। তুমি দেখো এখানে কি আমরা 10 ব্যবহার করছি না? সব জায়গায় 10 ব্যবহার করছি, তার মানে ভিত্তিটাও আমাদের লাগে। এরপরে অঙ্কগুলো স্থানীয় মান। এই যে দেখো এটা স্থানীয় মান 0, এটা স্থানীয় মান 1, এটা স্থানীয় মান 2। এই যে দেখো 0, 1, 2। তার মানে দেখো আমরা মানগুলা বের করার জন্য তাদের নিজস্ব মান ইউজ করেছি, তাদের বেস বা ভিত্তি ব্যবহার করেছি, এবং স্থানীয় মান ব্যবহার করেছি। এই 3টা জিনিস ব্যবহার করার পরে আমরা তাদের মানটা পেয়েছি। এই জন্য এখানে বলা হয়েছে যে কোনো একটি অঙ্কের মান বের করতে কয়টা মানের প্রয়োজন পড়ে? 3টা মানের প্রয়োজন পড়ে। সেই 3টা মান কি? তাদের নিজস্ব মান, তাদের বেস বা ভিত্তি, এবং অঙ্কগুলোর স্থানীয় মান। এই 3টা মান দিয়ে আমরা হচ্ছে এদের মান বের করতে পারি। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ এবং খ নাম্বার প্রশ্নের জন্য আসতে পারে। ঠিক আছে, তাহলে এখন বলো যে এই 3টা মান যে লাগে, এর যে পজিশনাল সংখ্যা পদ্ধতি আসলে কি, এদের মান যে আসলে পজিশনের উপর ভিত্তি করে চেঞ্জ হয়, এই জিনিসটা তোমরা বুঝতে পেরেছো কিনা সেটা আমাকে একটু জানাও। না বুঝলেও সেটা বলো যে কোথায় বুঝো নাই। আর যারা পরবর্তীতে যুক্ত হয়েছে এখনো যদি ফ্রেন্ডদের মেনশন না দিয়ে থাকো তাহলে কিন্তু ভালো হবে না। ঠিক আছে, তো দ্রুত মেনশন করে দাও ভাইয়ারা, আপুরা সবাই মেনশন করে দাও। আর ইনশাল্লাহ আমরা আমাদের পরবর্তী টপিকে যাব। আগে বলে এই জিনিসটা ক্লিয়ার হয়েছে কিনা। আচ্ছা, আমাদের শিরিন সুলতানা ম্যাম আমাদের সাথে যুক্ত আছে, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। রাফসান স্যার যুক্ত আছে, ওয়ালাইকুম আসসালাম রাফসান স্যার। তারপরে তাইবা আক্তার শিফা আমাদের সাথে যুক্ত আছে কত মাস পর। আচ্ছা, তারপরে আপনারা সবাই যুক্ত আছেন, আপনারা কেন মেনশন দিচ্ছেন না বলেন তো? কতগুলো ছেলে মেয়ের কমেন্ট, মনোযোগ। আচ্ছা ঠিক আছে, মনোযোগ। আচ্ছা চিনতে পারেন, বুঝতে পেরেছি। রাফি বুঝতে পেরেছে, মুফতি ইসলাম বুঝতে পেরেছে, ফাইন বলতেছে আরেকবার। আচ্ছা আরেকবার বুঝাবো, কোনো সমস্যা নাই। সোহাগ মন্ডল যুক্ত আছে আমাদের সাথে। তারপরে হচ্ছে সুমাই বলতেছে ওয়াং চিংপুং। এই ওয়াং চিংপুং মানে হচ্ছে সে বুঝতে পেরেছে। ঠিক আছে, ওকে। সো এই যে মেনশন করে দিচ্ছে, শাকিল মেনশন করেছে, ভেরি গুড, থ্যাংক ইউ সো মাচ শাকিল। সবাইকে বলবো মেনশন করবা এবং শেয়ার করবা। আরেকটা কথা বলে রাখতেছি, আগামীকালকে সন্ধ্যা 7টায় তোমাদের সাথে এই ক্লাসের দ্বিতীয় পর্ব নিয়ে দেখা হবে। তো তোমাদেরকে আমি একটু বলে রাখি, এই যে আজকে হচ্ছে রবিবার, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, এই 4 দিনই সন্ধ্যা 7টায় তোমাদের এই সংখ্যা পদ্ধতির উপর ক্লাস হবে, অর্থাৎ মানে আইসিটি ক্লাস হবে সোজা হিসাব। আর এই 4 দিনেই আমরা এই সিরিয়াল ওয়াইজ পড়তে থাকবো। আজকে যতটুকু পড়বো তার পরবর্তী থেকে পড়তে থাকবো। সংখ্যা পদ্ধতি শেষ হলে আমি সংখ্যা পদ্ধতির এমসিকিউ করাবো, সংখ্যা পদ্ধতির সৃজনশীল করাবো। তো এই জন্য বলতেছি ক্লাসটা এইচএসসি 2024 তাদের জন্য গুরুত্বপূর্ণ, কারণ আমরা আমাদের সৃজনশীল প্র্যাকটিস করব, এমসিকিউ প্র্যাকটিস করব। তাছাড়া কারো যদি কনসেপ্ট ক্লিয়ার না হয়ে থাকে এইচএসসি 24-এর, তারা কিন্তু এখন কনসেপ্টটা ক্লিয়ার করতে পারো, কারণ আমরা একদম জিরো থেকে পড়ানো শুরু করছি। আর এইচএসসি 25-26 তোমাদের জন্য তার কি বলবে, যে কিভাবে পড়াচ্ছি তোমরা বুঝতেই পারতেছো, সংখ্যা কি অঙ্ক কি সেটা থেকে পড়ানো শুরু করছে। আচ্ছা, আমাদের রাফসান স্যার বলতে থ্যাংক ইউ ভাই, রিপ্লাই দিয়েছেন। আচ্ছা ঠিক আছে, আপনি মেনশন দিয়ে যান, আপনার স্টুডেন্ট সব মেনশন দিয়ে যান।
স্যার শেয়ার করছি, চিনতে পারেন, ওকে, অবশ্যই শেয়ার করে রাখবা, তাহলে পরবর্তীতে যখন আবার দরকার পড়বে তুমি আবার দেখে নিতে পারবা, কোনো সমস্যা নাই। ওকে, তাহলে আমরা পজিশনাল সংখ্যা পদ্ধতিটা কি সেটা বুঝতে পেরেছি। একজনে বলছে যে সে বুঝতে পারে না, তাকে আমি আবার বলতেছি, পজিশনাল সংখ্যা পদ্ধতি হচ্ছে যে সংখ্যা পদ্ধতিতে অঙ্কের মান তার পজিশনের উপর ভিত্তি করে চেঞ্জ হতে পারে। যেমন এখানে 2 এখানে থাকার কারণে 2 এর মান 2 হয়েছে, বা 2 এখানে থাকার কারণে 2 এর মান 200 হয়ে গেছে, তার মানে পজিশনটা চেঞ্জ হয়েছে। দেখা এটা একক পজিশনে ছিল, এটা শতক পজিশনে যাওয়ার কারণে চেঞ্জ হয়ে গেছে, এই জন্য এটা হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি। তাহলে এখন নন পজিশনালটা কি? নন পজিশনালটা আমাদের কাছে একদম ইজি পিজি লেমন স্কুইজি একটা ব্যাপার হয়ে যাবে। কেমন? দেখো, নন পজিশনাল সংখ্যা পদ্ধতি হচ্ছে যে সংখ্যা পদ্ধতিতে অঙ্কগুলোর মান তার পজিশনের উপর নির্ভর করে না। বুঝছো? যে শতক পজিশনে থাকলে সেটা 200 হয়ে যাবে, এইরকম না, পজিশনের উপর নির্ভর করে না, তাকে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি বলে। তো এই পদ্ধতিতে আসলে চিহ্ন, প্রতীক এইসবের মাধ্যমে প্রকাশ করা হয়। যেমন কি? যেমন রোমান সংখ্যা, মিয়ান সংখ্যা, ট্যালি, এইসব হচ্ছে, এই সংখ্যা পদ্ধতিগুলো হচ্ছে আসলে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। আরো অনেক মানুষ আগে যেরকম চিহ্ন প্রতীক দিয়ে ব্যবহার করতো, ওইসব সংখ্যা নন পজিশনাল। যেমন 1 জন্য হয়তো বা তারা প্রকাশ করতো এরকম, এটা হচ্ছে মনে করো 1, তাদের কাছে আবার 11 মানে হচ্ছে মনে করো যে এরকম, এটাকে তারা হচ্ছে 11 বলতো। ঠিক আছে, আমরা ধরে নিলাম আর কি, এটা মনে করো আমাদের সংখ্যা পদ্ধতি থেকে আমরা একটা নতুন সংখ্যা পদ্ধতি আবিষ্কার করতেছি, যেটা আসলে কোনো পজিশনের উপর নির্ভর করে। দেখো, আসলে আমাদের এখন যে সংখ্যা পদ্ধতি আমরা যেটা নরমালি মানুষরা ব্যবহার করি, আমরা 1 লিখতাম এভাবে, 1 লিখবে এভাবে, 11 লিখবে এভাবে, মিল আছে তাই না? এই 1 এর মান হবে 1 আর এই 1 এর মান হয়ে যায় 10, এরকম হবে। কিন্তু এখানে দেখো, 1 এখানে দেখতে একরকম, 11 এর মধ্যে দেখতে একরকম, মানে পজিশনের হিসাব তো আসেই না এখানে। তার মানে এই পজিশনের উপর ভিত্তি করে মানটা আসলে চেঞ্জ হয় না আর কি এখানে। তো সেই কথাই আর কি বলা হচ্ছে। তারপর আবার দেখো রোমান সংখ্যার ক্ষেত্রে, দেখো রোমান সংখ্যার ক্ষেত্রে আমরা 1 লিখি এভাবে, 2 লিখি এভাবে, 3 লিখি এভাবে, আবার 4 লিখি এভাবে, 5 লিখি এভাবে। এই 5 হচ্ছে এখানে 5 এর চিহ্নটা আবার 4 এ চলে গেছে, দেখছো? তার মানে কি এখানে কোনো পজিশনের উপর নির্ভর করে মানটা চেঞ্জ হয় না, এটা শুধুমাত্র প্রতীক দিয়ে প্রকাশ করা হয়। ওইটা হচ্ছে আমাদের কি? নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। শেষ। নন পজিশনাল সংখ্যা পদ্ধতি আর কিচ্ছু না। পজিশনাল সংখ্যা পদ্ধতি সংখ্যা পদ্ধতির মানের উপর নির্ভর করে তোমার হচ্ছে পজিশনের উপর নির্ভর করে পরিবর্তন হয়। আর নন পজিশনাল সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে কোনো পজিশন নাই, এটা কোনো পরিবর্তন হয় না, মানের অর্থাৎ পজিশনের উপর নির্ভর করে তার মানটান চেঞ্জ হয় না। এই হচ্ছে সোজা হিসাব। তো এটার এক্সাম্পল কি হতে পারে? মিয়ান সংখ্যা, রোমান সংখ্যা, ট্যালি, আরো অনেক আছে ইত্যাদি। তো তার মানে এটা হচ্ছে আমাদের নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। আর এই নন পজিশনাল সংখ্যা পদ্ধতি এখানেই শেষ। এই অধ্যায়ে আর কোনো নন পজিশনাল সংখ্যা পদ্ধতি নাই। এই যে পজিশনাল সংখ্যা পদ্ধতি ছিল, এখন এই পজিশনাল সংখ্যা পদ্ধতি নিয়ে খেলা শুরু হবে। ঠিক আছে, তো চলো আমরা পজিশনাল সংখ্যা পদ্ধতি নিয়ে আলোচনা করি। তো পজিশনাল সংখ্যা পদ্ধতি নিয়ে যদি একটু আলোচনা করি, সামনে আমরা এখন পজিশনাল সংখ্যা পদ্ধতি আরো জিনিস দেখতে পারবো। প্রথমে আমরা একটা জিনিস দেখব যে এমএসবি কি, এলএসবি কি, র্যাডিক্স পয়েন্ট কি, সাথে সাথে আমরা এটাও দেখব এমএসডি কি, এলএসডি কি। ওকে, তো এখন যদি আমরা দেখি যে প্রথমেই র্যাডিক্স পয়েন্ট কাকে বলে সেটা আমরা একটু দেখি। পজিশনাল সংখ্যা পদ্ধতিতে প্রতিটি সংখ্যাকে র্যাডিক্স পয়েন্ট দিয়ে পূর্ণ সংখ্যা ও ভগ্নাংশ আলাদা করা হয়। কিছু বুঝছো? বুঝো নাই? না বুঝলে কোনো সমস্যা নেই, আমরা উদাহরণ দেব। দেখো, পজিশনাল সংখ্যা পদ্ধতিতে কোনো সংখ্যার সর্ব বামের বিটকে বলা হয় এমএসবি এবং সর্ব ডানের বিটকে বলা হয় এলএসবি। এই তো, এখন কি এই জিনিসটা বুঝছো? তাও বুঝো নাই, কোনো সমস্যা নেই, কারণ তোমাদের জন্য আছে উদাহরণ। দেখো, এখানে আমি একটা সংখ্যা লিখছি, সংখ্যাগুলো ঘর ঘর করে লিখছি বুঝার জন্য। কি লিখছি আমি এখানে? 951.856। এখানে আমি একটা সংখ্যা লিখলাম। এই সংখ্যার মধ্যে পূর্ণ সংখ্যা কোনটা বলতো? পূর্ণ সংখ্যা হচ্ছে 951। আর ভগ্নাংশ কোনটা? ভগ্নাংশ হচ্ছে 856। সাপোজ তুমি হচ্ছে মনে করো ঈদের বোনাস পাইছো, এখনো মনে করো যে 50 পয়সার চল আছে, 50 পয়সা, টাকা না কিন্তু পয়সা। তো তুমি হয়তো বা ঈদের বোনাস পাইছো মনে করো যে 80 টাকা 50 পয়সা। ঠিক আছে, তাহলে 50 পয়সা তুমি কি দশমিকের পরে লিখবে না? তাহলে এখন পূর্ণ সংখ্যা আসলে কোনটা? 80। 80 টাকাটা তুমি আসলে পাইছো, আর 50 হচ্ছে পয়সা, এটা ভগ্নাংশের মধ্যে চলে যাবে, তাই না? আবার এইভাবে বলতে পারি তুমি পরীক্ষা মার্কস পাইছো, মনে করো যে 25.35। তাহলে আসলে তুমি পূর্ণ মান কত পাইছো? তুমি আসলে 25 পাইছো। আর ভগ্নাংশ কিছু খুচরা কাছার মান পাইছো, সেটা হচ্ছে 35। তার মানে এটা আসলে ভগ্নাংশ একটা সংখ্যা, দশমিক একটা সংখ্যা, বাট এটা কিন্তু একটা পূর্ণ সংখ্যা। এই পূর্ণ সংখ্যা আর এই দশমিক সংখ্যাকে যে পয়েন্টটা দিয়ে আলাদা করা হচ্ছে, এই যে একটা পয়েন্ট দিচ্ছে মাঝখানে, এই পয়েন্টটার নামই হচ্ছে আমাদের কি পয়েন্ট? র্যাডিক্স পয়েন্ট। তো এখানে এই 951 হচ্ছে পূর্ণ সংখ্যা, আর 856 এটা হচ্ছে ভগ্নাংশ। এই 856 ভগ্নাংশ আর 951 পূর্ণ সংখ্যাকে আলাদা করছে যে পয়েন্টটা, এই পয়েন্টটার নাম হচ্ছে আমাদের কি?
এই পয়েন্টটার নাম হচ্ছে আমাদের র্যাডিক্স পয়েন্ট। এই যে এই পয়েন্টটা হচ্ছে আমাদের র্যাডিক্স পয়েন্ট। তো আই হোপ তুমি র্যাডিক্স পয়েন্ট জিনিসটা কি সেটা বুঝতে পেরেছো। এবার আসো, এখানে বলছে পজিশনাল সংখ্যা পদ্ধতিতে কোন সংখ্যার সর্ববামের বিটটা হচ্ছে এমএসবি আর সর্বডানের বিটটা হচ্ছে এলএসবি। এই যে দেখো এখানে সর্ববামের বিট কত 9 আর এখানে সর্বডানের বিট কত 6। তাহলে এখন বামের বিটটাকে বলতেছে এমএসবি। এমএসবি মানে কি মোস্ট সিগনিফিকেন্ট বিট, অর্থাৎ সবচেয়ে বেশি গুরুত্বের একটা বিট। আর ডান পাশে যেটা একদম সবচেয়ে ডানে যে বিটটা সেটাকে বলা হচ্ছে এলএসবি, অর্থাৎ লিস্ট সিগনিফিকেন্ট বিট। এই লিস্ট সিগনিফিকেন্ট বিটটা কি, লিস্ট এটা হচ্ছে কম গুরুত্বের অঙ্ক। আসলেই তাই, মনে আছে একটু আগে আমরা একটা উদাহরণ দিয়েছিলাম, যে উদাহরণটা ছিল হচ্ছে আমাদের মনে করো যে হচ্ছে ওই যে 252 এরকম একটা সংখ্যা লিখলাম। তো এখানে 2 এর মান কত বলো তো, 2 এর মান আসছিল 2, আর এই 2 এর মান কত আসছিল মনে আছে, 200 আসছিল। তার মানে দেখো সবচেয়ে ডানে যে বিটটা আছে এটার মান কম, আর সবচেয়ে বামে যে বিটটা আছে এটার মান সবচেয়ে বেশি। যত বামে আসবা বিটের মান তত বাড়তে থাকবে। এখানে যদি আরো একটা 2 থাকতো তাহলে এই 2 এর মান আসতো কত জানো, 2000। তার মানে যত বামে যাচ্ছ তত বিটের দাম বেড়ে যাচ্ছে। এই জন্য সবচেয়ে বামে যে বিটটা আছে 9, এই 9টা হচ্ছে এমএসবি, যেটার পূর্ণরূপ হচ্ছে মোস্ট সিগনিফিকেন্ট বিট, অর্থাৎ বেশি গুরুত্বের একটা বিট। আর একদম ডান পাশে যেটা সেটা একটু কম গুরুত্বের, এই জন্য এটাকে একটু না সবচেয়ে কম গুরুত্বের, এই জন্য এটাকে বলা হয় এলএসবি বা লিস্ট সিগনিফিকেন্ট বিট। তো আমি তোমাদেরকে বলছিলাম যে এমএসবি আর এলএসবির সাথে আরো দুইটা জিনিস আমি তোমাদেরকে বলবো, একটা হচ্ছে এমএসডি আর একটা হচ্ছে এলএসডি। এখন এই দুইটা জিনিস আসলে কি দেখো, আমরা একটু পরে শিখতে যাব যে হচ্ছে বাইনারি সংখ্যা। বাইনারি সংখ্যা আসলে কি, ওই সংখ্যার মধ্যে শুধু 0 1 ছাড়া আর কিছু নাই, এই শুধু 0 1 1 1 0 এই ছাড়া আর কিছু নাই। তো এগুলাকে বলা হয় আসলে বিট। এই বাইনারি সংখ্যাগুলোকে বলা হয় আসলে এই প্রত্যেকটা হচ্ছে এক একটা বিট। বাট আমরা এখানে যে সংখ্যাটা লিখছি 951.856 এগুলো কিন্তু বিট না, কারণ এখানে শুধু 1 ব্যবহার করা হয় নাই, এখানে 9 5 4 অনেক কিছু ব্যবহার করা হয়েছে। সো এগুলো আসলে বিট না, এগুলো হচ্ছে আসলে ডিজিট। ওই 1010 ওইসব সংখ্যা যদি ব্যবহার করে সেগুলো হচ্ছে এক একটা বিট। বাট যদি এইরকম সংখ্যা ব্যবহার করে সেগুলো হচ্ছে এক একটা ডিজিট। তার মানে এগুলো হচ্ছে আমাদের এগুলো হচ্ছে আমাদের বিট আর এগুলো হচ্ছে আমাদের ডিজিট। তার মানে কি, যদি এইরকম ডিজিট বসে তখন আমরা এমএসবি বলবো না, তখন আমরা বলবো এমএসডি। এই এমএসডি মানে কি মোস্ট সিগনিফিকেন্ট ডিজিট। কেন ডিজিট? কারণ এটা তো 9, এটা তো 1010 কোনো সংখ্যা না, এটা তো বাইনারি সংখ্যা না। তার মানে এটা যেহেতু একটা ডিজিট এই জন্য এটাকে আমরা লিখবো এমএসডি, যেটা পূর্ণরূপ হচ্ছে মোস্ট সিগনিফিকেন্ট, লাস্ট হচ্ছে ডিজিট। আর এটা কি হবে, এটা হবে লিস্ট সিগনিফিকেন্ট ডিজিট অর্থাৎ এলএসডি। আর যদি এখানে হতো ওই 0101 দিয়ে সংখ্যা হতো, মনে করি এখানে আমি লিখলাম 101.111 এরকম যদি লিখতাম তাহলে এই 1টা হতো এলএসবি অর্থাৎ লিস্ট সিগনিফিকেন্ট বিট, আর এই 1টা হতো কি এমএসবি অর্থাৎ মোস্ট সিগনিফিকেন্ট বিট। আই হোপ তুমি এখন বুঝতে পেরেছো, এই এমএসবি মোস্ট সিগনিফিকেন্ট বিট আর এই এলএসবি হচ্ছে লিস্ট সিগনিফিকেন্ট বিট, যদি 1 আর 0 দিয়ে লিখতাম। তো এখন তুমি বলো র্যাডিক্স পয়েন্ট, এমএসবি, এলএসবি, এমএসডি, এলএসডি, এই 5টা জিনিস তুমি বুঝতে পেরেছো কিনা সেটা আমাকে একটু জানাও। এটা যদি বুঝতে পারো তাহলে আমরা আমাদের পরবর্তী টপিকে চলে যাব। স্যার একটা খুব শীঘ্রই আসবে, চিন্তা করো না। আচ্ছা, শিফা বলতেছে ক্লিয়ার, ওকে ভেরি গুড, থ্যাংক ইউ সো মাচ। চ্যাপ্টার 5 ক্লাস হবে, সব অধ্যায় হবে ইনশাল্লাহ, সমস্যা নাই। আমরা আগে চ্যাপ্টার 3 শেষ করি। চ্যাপ্টার 3 কিন্তু অনেক বড় একটা চ্যাপ্টার, এটা কিন্তু দুইটা পার্টে বিভক্ত, 3.1 3.2। অধ্যায়ের নাম সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস। সংখ্যা পদ্ধতি একটা অংশের নাম, আর একটা অংশ ডিজিটাল ডিভাইস। আমরা আগে সংখ্যা পদ্ধতিটা শেষ করব, সংখ্যা পদ্ধতির এমসিকিউ সিকিউ করব। অর্থাৎ এই সপ্তাহে আমাদের প্রত্যেক দিন ক্লাস আছে, আগামীকাল সন্ধ্যা 7টায়, তারপরের দিনও সন্ধ্যা 7টায়, তারপরের দিনও সন্ধ্যা 7টায় চলতে থাকবে। তারপরেও তোমরা আমাদের হচ্ছে পেজের মধ্যে আপডেট পেয়ে যাবা। মেহেদি হাসান রাফি বুঝতে পেরেছে। ওমামা জান্নাত ওয়ালাইকুম আসসালাম। স্যার গেটে খুব সমস্যা, একদম গেট এমনভাবে সমাধান করে দিব যে, কে বলছে কথা, সোহাগ বলতেছে, সমস্যা নাই। বিয়ের সময় যদি তোমার সামনে গেটও ধরে সেই গেটও তুমি খুব ইজিলি চলে যেতে পারবা, চিন্তা করো না। এমনভাবে আমরা ইনশাল্লাহ সমাধান করব, ভেঙে পড়বো, কোনো সমস্যা নাই। আচ্ছা, আগে এগুলো পড়ার জন্য শিফ একটু জীবন যুদ্ধে এগিয়ে আছে, কারণ সে আগে ক্লাসগুলো করেছে কিছু ক্লাস। রিফা সঞ্জিদা আসসালামু আলাইকুম। টুটুল ভাই, না টুটুল ভাই বলা যাবে না,
অলরেডি একটা পোস্ট করে দিয়েছো তুমি টুটুল ভাই বলে। স্যার ডিজিটাল ডিভাইস অনেক কঠিন, মুক্তি ইসলাম ডিজিটাল ডিভাইসের ক্লাসগুলো করবা, আমি তোমাকে বলতেছি ডিজিটাল ডিভাইসে কোনো সমস্যা থাকবে না। এগুলো যত সহজভাবে বুঝতে পারতেছো ডিজিটাল ডিভাইস ইনশাল্লাহ তত সহজভাবে বুঝতে পারবা, ঠিক আছে? না ক্লাস শেষ হয় না, ক্লাসটা আসলেই শুরু। এর পরবর্তীতে দেখো, আমরা যেহেতু এটা বুঝতে পেরেছি, এখন আসো আমরা যেটা নিয়ে আলোচনা করব, বেস বা ভিত্তি কি জিনিস, এই সম্পর্কে আমরা একটু আগে আলোচনা করছি, এখন আমরা একটু ডিটেলসে আলোচনা করব। দেখো, কোন সংখ্যা পদ্ধতিতে মৌলিক অঙ্ক যতটি, সেই সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি জিনিসটাও তত। এখন মৌলিক অঙ্ক বলতে কি বুঝি? আমরা মানুষের যে সংখ্যা ব্যবহার করি, আমরা কি 0 থেকে 9 এর মধ্যে ছাড়া কোনো কিছু ব্যবহার করি না। তুমি যত বড় সংখ্যাই বলো না কেন, তুমি বলতে পারো যে ভাই আমি ব্যবহার করি, আমি একটা সংখ্যা বলি 999215609.2110229, অনেক বড় একটা সংখ্যা বললা। তুমি দেখো তো এখানে কোনো অঙ্ক কি আছে 0 থেকে 9 এর বাইরে? নাই। তার মানে আমরা আসলে মানুষরা আমরা নর্মালি যেটা ব্যবহার করি সেগুলো 0 থেকে 9 এর মধ্যেই থাকে। আর 0 থেকে 9 এর মধ্যে কয়টা অঙ্ক আছে বলো তো ভাইয়া? 10টা অঙ্ক আছে। তার মানে এখানে ভিত্তি কত হবে? ভিত্তি 10। তার মানে কোন সংখ্যা পদ্ধতির মৌলিক অঙ্ক যতটি, আমরা মানুষরা নর্মালি যে সংখ্যা পদ্ধতি ব্যবহার করি তার মৌলিক অঙ্ক হচ্ছে 10টি, 0 থেকে 9 পর্যন্ত 10টা অঙ্ক। এই 10টা যেহেতু মৌলিক অঙ্ক, তার মানে এই সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি, যেটাই বলো, বেস বলতে পারো ইংলিশে, বাংলা হচ্ছে ভিত্তি। এই বেস বা ভিত্তি তাহলে কত? বেস বা ভিত্তি হচ্ছে 10। তার মানে আমরা বুঝতে পেরেছি বেস জিনিসটা কি আর ভিত্তি জিনিসটা কি, এটা আমরা বুঝতে পেরেছি। যেমন এখানে বলা আছে কোন সংখ্যা পদ্ধতির মৌলিক অঙ্ক যদি 10টি হয় তার বেস বা ভিত্তি হবে 10। আর এটাকে লিখবো কিভাবে? আমাদের এই সংখ্যা পদ্ধতির ভাষায় এটাকে আমরা লিখবো, যেমন আমি এখানে একটা সংখ্যা লিখলাম 576। এটা কোন ভিত্তির, কোন বেজের? 10 ভিত্তির একটা সংখ্যা পদ্ধতি। কারণ এই যে এই সংখ্যা পদ্ধতি দেখো 0 থেকে 9 এর মধ্যে সবগুলো আছে, তার মানে আমরা এই নিচের ছোট করে 10 লিখে দিব। এটা হচ্ছে বুঝা যে তার ভিত্তি। কেন এটা লেখার প্রয়োজন সেটা তুমি এখনই বুঝতে পারবা। দেখো, আমরা যদি আমাদের পরবর্তী স্লাইডে যাই, সেখানে দেখো সংখ্যা পদ্ধতির প্রকারভেদ সম্পর্কে আমরা একটু আলোচনা করি। দেখো, আমরা তো এতক্ষণ পর্যন্ত একটা সংখ্যা পদ্ধতির কথা বলতেছিলাম। কোন সংখ্যা পদ্ধতির কথা বলতেছিলাম? সেই সংখ্যা পদ্ধতির কথা বলতেছিলাম যে হচ্ছে যেই সংখ্যা পদ্ধতিতে আমাদের ওই সংখ্যাগুলোর মান কত 0 থেকে 9 পর্যন্ত আমরা মানুষরা ব্যবহার করি। কিন্তু এছাড়াও কিন্তু আরো সংখ্যা পদ্ধতি আছে, যেমন কম্পিউটার, সে কিন্তু 0 থেকে 9 পর্যন্ত ব্যবহার করে না। তুমি জানো কম্পিউটারের ভাষা হচ্ছে শুধু 0 আর 1, সে মাত্র 2টা অঙ্ক ব্যবহার করে। আমরা মানুষরা যদিও 0 থেকে 9 পর্যন্ত 10টা অঙ্ক ব্যবহার করে থাকি, কিন্তু কম্পিউটার মাত্র 2টা অঙ্ক ব্যবহার করে, 0 আর 1। তাহলে তার সংখ্যা পদ্ধতির ভিত্তি কত? তার সংখ্যা পদ্ধতির ভিত্তি হচ্ছে 2। তো এরকম আরো অনেক আছে, সেগুলো কি কি আমরা একটু দেখি। বেস বা ভিত্তির উপর নির্ভর করে সংখ্যা পদ্ধতি বিভিন্ন প্রকার হতে পারে। 2 প্রকারের হতে পারে, 3 প্রকারের হতে পারে, মানে হচ্ছে 2 ভিত্তিক হতে পারে, 10 ভিত্তিক তো আমরা একটা জানি, অনেক হতে পারে। বাট আমাদের বইতে আছে কত? 4 প্রকারের আছে। আমরা এখন 4 প্রকার নিয়ে আলোচনা করব। যদি আমাদের পরীক্ষায় প্রশ্ন আসে যে বেস বা ভিত্তির উপর নির্ভর করে সংখ্যা পদ্ধতি কত প্রকার, আমরা বলবো 4 প্রকার। কিন্তু 4 প্রকারের বাইরেও হতে পারে, নতুন আরেকটা সংখ্যা পদ্ধতি আসতে পারে, বা তুমি নিজেও বানাইতে পারো, ঠিক আছে? তো সেই জন্য আমরা যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে বেস বা ভিত্তির উপর নির্ভর করে সংখ্যা পদ্ধতি কত প্রকার, তাহলে বলবো 4 প্রকার। আর সংখ্যা পদ্ধতি মূলত কত প্রকার ছিল, মূলত কয় ভাগে বিভক্ত ছিল, সেটা একটু কমেন্টে জানাও। সংখ্যা পদ্ধতি মূলত কয় ভাগে বিভক্ত ছিল সেটা একটু কমেন্টের মাধ্যমে জানাও। আচ্ছা, তো আমরা এখন এই 4 প্রকার নিয়ে একটু আলোচনা করি। সেই 4 প্রকার কি কি? প্রথম প্রকার হচ্ছে দশমিক সংখ্যা পদ্ধতি, বা এটাকে বলা হয় ডেসিমেল সংখ্যা পদ্ধতি, অথবা এটাকে বলা হয় 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি। একটা কথা তোমাকে আমি আগেই বলে রাখি, এখানে দশমিক কথাটা বলা আছে বিদায় তুমি মনে করো না যে এই দশমিক কথা বলা আছে বিদায় যে এটা হচ্ছে দশমিক সংখ্যা হবে, না, ওইটা ভুলে যাও। দশমিক সংখ্যা পদ্ধতির দশমিক থাকবে, ব্যাপারটা এইরকম না, এই জিনিসটা ভুলে যাও। এটা একটা সংখ্যা পদ্ধতির নাম দশমিক, আর এটাকে ডেসিমেল সংখ্যা পদ্ধতিও বলা হয়, অথবা 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি বলা হয়। আচ্ছা, এরপরেরটা দেখো বাইনারি সংখ্যা পদ্ধতি। এই বাইনারি সংখ্যা পদ্ধতিকে বলা হয় 2 ভিত্তিক সংখ্যা পদ্ধতি। বাইনারি সংখ্যা পদ্ধতিকে কি বলা হয়? 2 ভিত্তিক সংখ্যা পদ্ধতি। আচ্ছা, অনেকেই বলতেছে যে সাব্বির, তারপর হচ্ছে শিফা, আর কয়েকজনে বলতেছে যে 2 প্রকার, হ্যাঁ 2 ভাগে বিভক্ত। তারপর শুক্তরা বলতেছে 2 ভাগে বিভক্ত, জাকিয়া সুলতানা জেমি বলতেছে 2 ভাগে বিভক্ত। ওকে, ভেরি গুড, ওকে, থ্যাংক ইউ সো মাচ। তো দেখো বাইনারি সংখ্যা পদ্ধতি বা 2 ভিত্তিক সংখ্যা পদ্ধতি। আচ্ছা, এর পরবর্তীতে দেখো আরেকটা সংখ্যা পদ্ধতি হচ্ছে অক্টাল সংখ্যা পদ্ধতি, বা এটাকে বলা হয় 8 ভিত্তিক সংখ্যা পদ্ধতি। তারপরে সর্বশেষ হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি বা 16 ভিত্তিক সংখ্যা পদ্ধতি। দেখো এটা কিন্তু ডেসিমেল আর এটা হচ্ছে হেক্সাডেসিমেল, পার্থক্য আছে কিন্তু।
এটা ডেসিমেল, এটা হচ্ছে হেক্সাডেসিমেল। এখন এখানে দেখো লেখা আছে 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি, 2 ভিত্তিক সংখ্যা পদ্ধতি, 8 ভিত্তিক সংখ্যা পদ্ধতি ও 16 ভিত্তিক সংখ্যা পদ্ধতি। তো মনে রাখবা এখানে 10 ভিত্তিক বলা মানে হচ্ছে আসলে এই সংখ্যা পদ্ধতিতে মৌলিক অঙ্ক 10টি, এই জন্য এটার ভিত্তি 10, এই জন্য এই সংখ্যা পদ্ধতির নাম 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি। এই সংখ্যা পদ্ধতিতে মৌলিক অঙ্ক 2টি, এই জন্য এর ভিত্তি 2, আর এই জন্য এটাকে বলা হয়েছে 2 ভিত্তিক সংখ্যা পদ্ধতি। এই সংখ্যা পদ্ধতির মৌলিক অঙ্ক 8টি, এই জন্য এটাকে বলা হয় 8 ভিত্তিক সংখ্যা পদ্ধতি। এই সংখ্যা পদ্ধতির মৌলিক অঙ্ক 16টি, এই জন্য এটাকে বলা হয় 16 ভিত্তিক সংখ্যা পদ্ধতি। চলো তাহলে এখন আমরা এগুলার একটু ডিটেলস জানি, 4টা সংখ্যা পদ্ধতির একটু ডিটেলস আমরা যদি দেখতে চাই, দেখো তুমি এখানে খেয়াল করো। প্রথমেই আমরা দশমিক সংখ্যা পদ্ধতির এখানে সংজ্ঞা দেওয়া আছে। এই দশমিক সংখ্যা পদ্ধতি কি, বাইনারি সংখ্যা পদ্ধতি কি, এগুলো সংজ্ঞাটা দেওয়া আছে। তো তোমরা যদি একটু খেয়াল করো, দেখো এখানে কি বলা আছে। এখানে বলা আছে যে যেই সংখ্যা পদ্ধতিতে মৌলিক অঙ্ক 10টি, কয়টি, 10টি, তাকে দশমিক সংখ্যা পদ্ধতি বলে। যে আবার এটার অন্য নামও ছিল কি, 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি। আর বাইনারি সংখ্যা পদ্ধতি কি, যে সংখ্যা পদ্ধতির মৌলিক অঙ্ক 2টি তাকে বাইনারি সংখ্যা পদ্ধতি বলে। যে সংখ্যা পদ্ধতির মৌলিক অঙ্ক 8টি তাকে অক্টাল সংখ্যা পদ্ধতি বলে। যে সংখ্যা পদ্ধতির মৌলিক অঙ্ক 16টি তাকে বলা হয় হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি। তো এটার মৌলিক অঙ্ক যেহেতু 10টি দশমিকের, তার মানে দশমিকের ভিত্তি কত হবে, 10। তার মানে বাইনারি সংখ্যা পদ্ধতির আমাদের এই বাইনারি যেহেতু মৌলিক অঙ্ক 2টি, এটার ভিত্তি কত হবে, 2। অক্টালের মৌলিক অঙ্ক যেহেতু 8টি, তার মানে এর ভিত্তি কত হবে, 8। হেক্সাডেসিমেলের মৌলিক অঙ্ক যেহেতু 16টি, এর ভিত্তি কত হবে, 16। আচ্ছা, এবার আসো এই মৌলিক অঙ্ক 10টা আসলে কি কি সেটা যদি আমরা একটু দেখি। এই 10টা আসলে কি কি দেখো, এই মৌলিক অঙ্ক 10টা হচ্ছে 0 থেকে 9 পর্যন্ত 10টা, 1 2 3 4 5 6 7 8 9 10। দেখো 0 থেকে 9 পর্যন্ত 10টা অঙ্ক, এই জন্য এটা 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি। আর বাইনারি সংখ্যা পদ্ধতি যেহেতু 2টা অঙ্ক মাত্র, সেটা হচ্ছে 0 আর 1। অক্টাল সংখ্যা পদ্ধতিতে যেহেতু 8টা মাত্র অঙ্ক, সেই 8টা কি কি, 0 থেকে 7 পর্যন্ত। অনেকে অক্টাল অক্টাল মনে করে যেখানে একটা 8ও আছে, কিন্তু 8 কিন্তু আসলে কি নাই, 0 থেকে 7 পর্যন্ত এখানে 8টা অঙ্ক আছে, 0 থেকে 7-এর মধ্যে কিন্তু 8টা অঙ্ক আছে। এখন আসো 16, এটার মধ্যে আসে সমস্যা পড়ে গেছি ভাই। 16 যেহেতু আসছে, তাহলে 16টা অঙ্ক কোথা থেকে পাবো? তুমি এখন বলতে পারো যে ভাই এখানে কি আছে, তাহলে 0 থেকে 9 এখান পর্যন্ত কয়টা অঙ্ক হইলো, তাহলে 10টা। এরপরে দেখো বাকি 6টা তারা ABCD দিয়ে প্রকাশ করে, ABCDEF, আরো 6টা, 10 আর 6 মিলে কত হয়, 16। তার মানে এখানে এটা হচ্ছে আমাদের কত, 16 ভিত্তিক সংখ্যা পদ্ধতি বা হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি। এখন তুমি বলতে পারো ভাই 9 এর পরে তারা A দিছে কেন, তারা তো 10ও দিতে পারতো। দেখো আসলে কিন্তু 10 দেওয়া যায় না, 10 দিলে এখানে তো একটা 1 চলে আসে, একটা 0 চলে আসে। দেখো 1 কিন্তু এটা অলরেডি আছে, 0 কিন্তু অলরেডি আছে, এই জন্য 10 দেওয়া যায় না। এই জন্য 9 এর পরে কি হয়েছে, ABCDEF, এটা হচ্ছে আমাদের হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি। তার মানে এটা হচ্ছে আমাদের দশমিক সংখ্যা পদ্ধতি, এটা হচ্ছে আমাদের বাইনারি সংখ্যা পদ্ধতি, এটা হচ্ছে আমাদের অক্টাল সংখ্যা পদ্ধতি, বাকিটা হচ্ছে আমাদের কি, হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি। তো আশা করি এটা তুমি বুঝতে পেরেছো। এখন আসো যে এটা যদি বুঝতে পারো, সংখ্যা পদ্ধতির প্রকারভেদটা যদি তুমি বুঝতে পারো, তাহলে এখন বলো তো আমরা মানুষরা কোন সংখ্যা পদ্ধতি ব্যবহার করে থাকি? আমরা মানুষরা নরমালি, আমি তুমি আমরা আসলে কোন সংখ্যা পদ্ধতিটা ব্যবহার করে থাকি সেটা একটু আমাকে বলো। আমরা মানুষরা কোনটা ব্যবহার করে থাকি সেটা একটু জানাবা। আচ্ছা, ফাহিম বলতেছে দশমিক, সাব্বির আহমেদ বলতেছে ডেসিমাল। আচ্ছা, ডেসিমাল আর দশমিক একই। তারপরে হচ্ছে আর কেউ, সাব্বির আহমেদ ডেসিমাল, তারপর হচ্ছে আহমেদ ফাহিম দশমিক সংখ্যা পদ্ধতি। শিফা বলতেছে দশমিক। ইয়েস, ভেরি গুড, দশমিক সংখ্যা পদ্ধতি, কারণ আমরা আসলে 0 থেকে 9 পর্যন্ত ব্যবহার করে থাকি। সোহাগ বলতেছে ডেসিমেল, মুক্তি ইসলাম বলতেছে ডেসিমেল। ওকে, ভেরি গুড, ডেসিমেল সংখ্যা পদ্ধতি বা দশমিক সংখ্যা পদ্ধতি আমরা এটা ব্যবহার করে থাকি, কারণ আমরা মানুষের 0 থেকে 9 এর মধ্যে 10টা অঙ্কই কিন্তু ব্যবহার করে থাকি, এর বাইরে কোনো অঙ্ক কিন্তু আমরা ব্যবহার করি না। তার মানে এটা হচ্ছে আমাদের কি, দশমিক সংখ্যা পদ্ধতি। তো সংখ্যা পদ্ধতির প্রকারভেদটা আমরা বুঝতে পারলাম। এখন আসো সংখ্যা পদ্ধতির রূপান্তর। এই রূপান্তর জিনিসটা কি সেটা আমরা একটু দেখি। এই রূপান্তর থেকে তোমার এইচএসসি পরীক্ষায় একটা প্রশ্ন আসবেই, আর এই রূপান্তরটা একটু ভালো করে বুঝো, তাহলে আমি তোমাকে বলতে পারি যে হচ্ছে রূপান্তর থেকে যেই প্রশ্নই আসুক না কেন পরীক্ষায় তুমি ইনশাল্লাহ দিতে পারবা, কোনো সমস্যা নাই। আচ্ছা আসো আমরা এখন সংখ্যা পদ্ধতির রূপান্তর নিয়ে একটু আলোচনা করি। তো সংখ্যা পদ্ধতির রূপান্তর নিয়ে যদি আমরা আলোচনা করতে যাই, তাহলে প্রথমেই রূপান্তর জিনিসটা আসলে কি সেটা আমরা একটু বুঝি। এখন কথা হচ্ছে ভাই, আমার কাছে 100 টাকা, আমার কাছে হচ্ছে মনে করেন যে ভাই আমার কাছে আছে 785 টাকা আছে।
এটা হচ্ছে আমার কাছে আছে, এটা দশমিক সংখ্যা পদ্ধতি আছে, তাই না? কারণ আমরা মানুষ এটা ব্যবহার করি। এখন এটা আমি কম্পিউটারকে বলবো, ঠিক আছে? তো কম্পিউটারকে কি আমি এটা বলতে পারবো যে 785? কম্পিউটার কি এটা বুঝবে? বুঝবে না। তার মানে কি কম্পিউটারে কি 785 বলে কিছু নাই? অবশ্যই আছে। আমরা তো হিসাব নিকাশ কম্পিউটারে করি, তাহলে 785 কম্পিউটার না থাকলে তো সেই হিসাব নিকাশ করে কিভাবে? তাহলে কি কম্পিউটার 785 কেমনে বুঝবে? কম্পিউটারে তো শুধু 0 আর 1 ছাড়া কিছু নাই। এই 785 কম্পিউটারের ভাষা, অর্থাৎ দশমিক বাইনারিতে, কম্পিউটার ভাষা কিন্তু বাইনারি, শুধু 0 আর 1 ব্যবহার করে থাকে। এখন এই কম্পিউটার ভাষা আমরা কিভাবে বুঝাইতে পারবো? এই হচ্ছে কথা, যে এই ডেসিমাল সংখ্যা পদ্ধতিটা আমরা কম্পিউটারের ভাষা কিভাবে বুঝাতে পারবো সেটা হচ্ছে আমরা এখন একটু দেখতে হবে। তো এখানে যদি তুমি একটু খেয়াল করো যে এই যে আমাদের যে কোনো সংখ্যা পদ্ধতি, এটা হচ্ছে দশমিকে আছে, দশমিক সংখ্যা পদ্ধতিতে আছে। এখন এটাকে বাইনারিতে কিভাবে দেখায়, এটাকে অক্টালে কিভাবে দেখায়, এটাকে হেক্সাডেসিমালে কিভাবে দেখায়? এই 785 হয়তো বা বাইনারিতে দেখতে এরকম 01110001, আবার এই 785 অক্টালে দেখতে হয়তো এরকম দেখায় 8 তো নয়, অক্টালে তো 8 নাই, মনে করো 7215, এভাবে হয়তোবা আমাদের অক্টালে দেখায়, আমরা ধরে নিচ্ছি। আবার এটা হচ্ছে বাইনারি, এটা হচ্ছে আমাদের হেক্সাডেসিমালে হয়তোবা দেখায় 2AE1, কারণ হেক্সাডেসিমালে ABCD আছে। তো এটা আসলে 785 যে হেক্সাডেসিমালে এইটাই, এটা আমরা কিভাবে বের করব? এই যে বের করাটাকে বলা হয় রূপান্তর। এখন আমরা কিভাবে বের করব সেটা হচ্ছে আমাদের মেইন কথা। এখন দেখো আমরা কি কি রূপান্তর দেখব এই ক্লাসে, অর্থাৎ আজকে তো সব রূপান্তর দেখানো যাবে না, বাট কতটুকু আমরা দেখব সেটা আমরা একটু আলোচনা করি। মানে হচ্ছে আমাদের এই রূপান্তর কি কি আছে রূপান্তরে। দেখো প্রথমেই আমরা দেখব যে দশমিক থেকে বাইনারিতে কিভাবে রূপান্তর করে, দশমিক থেকে অক্টালে কিভাবে রূপান্তর করে, দশমিক থেকে হেক্সাডেসিমালে কিভাবে রূপান্তর করে, আমরা এই রূপান্তরটা আমরা আগে দেখব। এর পরবর্তীতে আমরা দেখব যে বাইনারি থেকে দশমিকে কিভাবে রূপান্তর করে, অক্টাল থেকে দশমিকে কিভাবে রূপান্তর করে, হেক্সাডেসিমাল থেকে দশমিকে কিভাবে প্রথমে হচ্ছে দশমিক থেকে এইগুলোর মধ্যে রূপান্তর। দশমিকের একটা সংখ্যা বাইনারি দেখতে কেমন সেটা আমরা দেখব, দশমিকের একটা সংখ্যা অক্টালে দেখতে কেমন সেটা আমরা দেখব, দশমিকের একটা সংখ্যা হেক্সাডেসিমালে দেখতে কেমন সেটা আমরা দেখব। এর পরবর্তীতে বাইনারির একটা সংখ্যা দশমিকে কেমন, অক্টালের একটা সংখ্যা দশমিকে কেমনে রূপান্তর করব, হেক্সাডেসিমাল একটা সংখ্যা দাও আছে, হেক্সাডেসিমাল থেকে আমি দশমিকে কেমনে রূপান্তর করব সেটা দেখব। এরপরে বাইনারি থেকে অক্টাল দেখব, বাইনারি থেকে হেক্সাডেসিমালে রূপান্তর দেখব। এখন তুমি বলতে পারো ভাই তাহলে কি বাইনারি থেকে দশমিকে কেমনে রূপান্তর করে সেটা দেখব না? সেটা তো অলরেডি আছে। দেখো বাইনারি থেকে দশমিকে রূপান্তরতে আমরা দ্বিতীয় পদ্ধতিতে শিখে ফেলবো। এই দ্বিতীয় পদ্ধতিতে আমরা বাইনারি থেকে দশমিকে রূপান্তরটা শিখে ফেলবো। তো এই জন্য বাকি রইল দুইটা পদ্ধতি, বাইনারি থেকে অক্টাল পদ্ধতি, বাইনারি থেকে হেক্সাডেসিমাল পদ্ধতি, সেটা আমরা শিখবো। এরপরে আমরা অক্টাল থেকে বাইনারিতে কিভাবে আসে, হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে কিভাবে আসে সেটা দেখব। এখন তুমি আবার বলবা ভাই দশমিক থেকে বাইনারিতে কিভাবে আসে সেটা কি দেখবেন না? সেটাও কিন্তু আছে, যে দেখো দশমিক থেকে বাইনারি কিভাবে যাব সেটা কিন্তু এখানে আছে। এরপরে সর্বশেষ আমরা দেখব অক্টাল থেকে হেক্সাডেসিমালে কিভাবে যায়, আবার হেক্সাডেসিমাল থেকে অক্টালে কিভাবে যায়। এই যে রূপান্তর, এই সবগুলো রূপান্তর কিন্তু আমরা দেখব ইনশাল্লাহ। আবারও বলতেছি এই সব রূপান্তর দেখব আমাদের এই আগামী ক্লাসের মধ্যে ইনশাল্লাহ সব রূপান্তর শিখ হয়ে যাবে। আজকে আমরা এখন এই প্রথম রূপান্তরটা দেখব। এখন রূপান্তর কি অনেকগুলো এখানে দেখা যাচ্ছে না? কিন্তু আসলে অনেকগুলা না। কেন অনেকগুলা না? দেখো যদিও তুমি এখানে দেখতে পাচ্ছ যেখানে ভাই তিনটে রূপান্তর, দশমিক থেকে বাইনারি রূপান্তর, দশমিক থেকে অক্টালের রূপান্তর, দশমিক থেকে হেক্সাডেসিমালের রূপান্তর, আসলে এখানে একটা মাত্র নিয়ম। এই একটা নিয়ম শিখলে তুমি এই তিনটা রূপান্তরে শিখে যাবা। আবার এখানেও কিন্তু একটাই মাত্র নিয়ম, এই একটা নিয়ম তুমি যদি শিখো তাহলে তুমি এই তিনটা রূপান্তর শিখে যাবা। এই হচ্ছে কথা আর কি। তো আবার বাইনারি থেকে অক্টাল হেক্সাডেসিমালের ক্ষেত্রে এরকম। তো আমরা এইখানের এই যদিও বেশি দেখা যাচ্ছে কিন্তু আসলে বেশি না, আমরা কিন্তু একটা নিয়ম শিখলে তিনটা শিখে যাচ্ছি, এখানে একটা নিয়ম শিখলে তিনটা শিখে যাচ্ছে। সব নিয়ম কিন্তু আসলে অতটা বেশি নেই। তবে এখানে আরেকটা ভেরিয়েশন আছে এই রূপান্তরের ক্ষেত্রে, এই দশমিকের রূপান্তরের ক্ষেত্রে একটা জিনিস হচ্ছে যে দশমিক সংখ্যা মানে আমরা মানুষরা যেগুলো ব্যবহার করে থাকি, তো আমরা মানুষরা কিন্তু এরকম সংখ্যা ব্যবহার করি। মনে করো যে 500, এখানে মনে করো যে আমি একটা সংখ্যা লিখলাম যে হচ্ছে 571.25। আবার কেউ লিখতে পারে শুধু 571, ঠিক আছে? তো মনে করো এইরকম যদি সংখ্যা একটা পূর্ণ সংখ্যা হয় তাই নিয়ম হচ্ছে একরকম। কিন্তু দেখো এখানে কিন্তু পূর্ণ সংখ্যার পাশাপাশি কিন্তু একটা ভগ্নাংশ আছে 0.25, সে ভগ্নাংশের জন্য একরকম। তো এত কিছু শুনে তোমার মাথা মনে হয় যে আউট হয়ে যাচ্ছে, আরে ভাই
এত কিছু কেমনে শিখবো? তুমি দেখো একদম ইজি হয়ে যায়। আমরা কিন্তু সব এখন শিখবো না, আমরা এখন একটা মাত্র ব্যাপার শিখবো। সেটা কি জানো? যে দশমিক থেকে এই তিনটাতে রূপান্তর করার যে একটা নিয়ম আছে, সেই একটা নিয়ম শিখবো পূর্ণ সংখ্যার ক্ষেত্রে। তো সেটা কিভাবে শিখবো সেটা দেখি। তার আগে আমি তোমাদের একটা কথা আলোচনা করে নিই। সে কথাটা হচ্ছে এইটা, যে মনে আছে তোমাদেরকে আমি বলেছিলাম যে আমরা ওই যে একটা স্লাইডে আমরা দেখছিলাম যে এরকম 576 আর ভিত্তিটা আমরা এখানে ছোট্ট করে লিখে দেই 10। কেন এটা লিখে দেই? কারণ এই যে দেখো 576 এখানে কিন্তু 8ও হইতে পারে, কারণ এই সংখ্যাটা অক্টালও হইতে পারে। কেন ভাই এটা অক্টাল হইতে পারে কেন? দেখো অক্টাল সংখ্যা হচ্ছে 0 থেকে 7 পর্যন্ত। তো এখানে যে তিনটা অঙ্ক আছে, তিনটাই কিন্তু 0 থেকে 7-এর মধ্যে আছে। 5ও 0 থেকে 7-এর মধ্যে, 7ও 0 থেকে 7-এর মধ্যে, 6ও 0 থেকে 7-এর মধ্যে। যেহেতু এই সংখ্যাগুলো 0 থেকে 7-এর মধ্যে আছে, তো সেজন্য আমরা বলতে পারি যে হচ্ছে এটা অক্টালও হতে পারে। তো আসলে এটা কি সংখ্যা পদ্ধতি, এটা প্রশ্নে বলে দেওয়া থাকবে বা তুমি লিখবা, মানে তোমাকে প্রশ্নে বলে দেওয়া থাকবে কোন সংখ্যা পদ্ধতিতে আছে। তো কেমনে আমরা বুঝবো কোন সংখ্যা পদ্ধতিতে আছে? এই যে নিচে ছোট করে লেখা থাকবে। যদি 8 লেখা থাকে তাহলে আমরা বুঝবো এটা হচ্ছে অক্টাল সংখ্যা পদ্ধতি। যদি 10 লেখা থাকে তাহলে বুঝবো এটা দশমিক সংখ্যা পদ্ধতি। এখন বলো তো, আমি যদি এখানে লিখি 5 7 আর এই জায়গায় যদি আমি লিখি 2, তাহলে এটা কোন সংখ্যা পদ্ধতি বলো তো? এটা কোন সংখ্যা পদ্ধতি দেখি, কে বলতে পারে? আমাদের ক্লাসটা আর 10 মিনিট হবে, 10 মিনিট পর আমরা ইনশাল্লাহ ক্লাসটা শেষ করে দিব। 10 মিনিট ক্লাসটা হবে, 10 মিনিট পর ক্লাসটা শেষ হয়ে যাবে। এই যে এখানে ভিত্তি 2 দেওয়া আছে, তাইলে কি হবে? আচ্ছা, শিফা বলতেছে বাইনারি, তারপরে হচ্ছে সরকার, চন্দ্রিকা সরকার বলতেছে ভুল, বাইনারি হবে না। আচ্ছা, তারপরে হচ্ছে সোহাগ বলতেছে বাইনারি, সাব্বির আহমেদ বলতেছে বাইনারি। আচ্ছা, কেউ বলতেছে বাইনারি, একজন বলতেছে যে বাইনারি হবে না। নেক্সট ক্লাস কল হবে স্যার? নেক্সট ক্লাস আগামীকাল সন্ধ্যা 7টায়। সো অবশ্যই তোমার ফ্রেন্ডদেরকে মেনশন করে দিবা, ঠিক আছে? আচ্ছা, সবাই বলতেছে বাইনারি, একজন বলছে শুধু বাইনারি হবে না। আচ্ছা ঠিক আছে, যে বলছে বাইনারি হবে না সে কিন্তু সঠিক অ্যান্সার দিয়েছে। বলো তো কেন সঠিক অ্যান্সার দিয়েছে? কারণ তুমি এই 2 দেখে বাইনারি বলে ফেলতেছো, তা কিন্তু হবে না। দেখো এখানে বাইনারি সংখ্যা কিন্তু আসলে শুধু 0 আর 1, 0 আর 1 এর বাইরে কি যেতে পারে? পারে না। কিন্তু এখানে দেখো 5 আর 7 দেওয়া আছে, 5 আর 7 তো বাইনারি অঙ্কের মধ্যেই পড়ে না ভাই। তাহলে তো এটা আসলে লেখাটাই ভুল, এটা কোনো সংখ্যা পদ্ধতির মধ্যেই নাই, লেখাটাই ভুল। এই হচ্ছে কথা আর কি, বুঝতে পেরেছো? সো এটা আসলে কোনো সংখ্যা পদ্ধতির মধ্যে পড়ে না। 5 আর 7 এটা কি বাইনারি কোনো অঙ্ক হইলো? বাইনারি অঙ্ক তো শুধু 0 আর 1। যদি আমি এখানে 0 1 লিখে 2 লিখতাম তাহলে এক কথা। আবার আমি যদি এখানে লিখি 872, এখানে যদি আমি 8 লিখি তাও কিন্তু ভুল। কেন? কারণ 8 কিন্তু অক্টালের মধ্যে নাই, অক্টাল হচ্ছে 0 থেকে 7 পর্যন্ত। তার মানে এখানে 8 লিখলে কিন্তু সেটা ভুল। আবার হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি, মনে করো EA5, এখানে এটা ঠিক আছে, হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি। হেক্সাডেসিমাল মধ্যে ABCD E আছে, 5ও আছে, 0 1 2 সবই আছে, বুঝতে পেরেছো? তো আশা করি এটা বুঝতে পেরেছো। এই ভুলটা যারা করছো তারা খুবই ভালো কাজ করছো, কারণ এই ভুলটা তুমি আর সামনে করবে না। এই জন্য আমি ইচ্ছে করেই তোমাকে একটু ট্র্যাপে ফেললাম। একজনে পড়ে নাই, ভেরি গুড। ওকে, সাব্বির আমার সবাইকে মেনশন করে দিয়েছে, থ্যাংক ইউ সো মাচ। যদি আমাদের ক্লাসটা শেষের পথে, তবে এখন আমরা গুরুত্বপূর্ণ একটা জিনিস দেখবো, সেটা হচ্ছে দশমিক সংখ্যা পদ্ধতি থেকে বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমালের রূপান্তর। এই জিনিসটা দেখো খুব কাজে লাগবে। তো আসো আমরা বোর্ডে চলে যাই, আমরা আসলে ইয়ে থেকে দেখি, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। তো দশমিক সংখ্যা পদ্ধতি, আমি একটা দশমিক সংখ্যা পদ্ধতি এখানে লিখি। তো মনে করো একটা দশমিক সংখ্যা পদ্ধতি লিখলাম, যে আমি এখানে লিখলাম কি লিখতে পারি, মনে করো যে হচ্ছে আমি এখানে লিখলাম হচ্ছে তোমার 72, ছোট একটা সংখ্যা লিখলাম। এটা আছে কি, সে দশমিক সংখ্যা পদ্ধতি আছে। এখন তুমি এটাকে রূপান্তর করতে হবে বাইনারিতে। কিসে রূপান্তর করা লাগবে? বাইনারিতে। আসলে আমরা মানুষরা 72 বলি, বাইনারিতে আসলে 72টা দেখতে কেমন আমরা এখন সেটা দেখবো। তাহলে তোমার কাজ হবে কি জানো? তুমি প্রথমে এই 72 লিখবা, লেখার পরে এটাকে 2 দিয়ে ভাগ করবে। এখানে ভাগ করার জন্য তুমি এইভাবে 2 লিখবা না, ঠিক আছে? ভাগ করার জন্য এখানে নিয়মটা হচ্ছে এইভাবে লিখবে, এই যে 72কে এভাবে দিয়ে এখানে 2 দিবা, আমরা এখানে ভাগ করব। তো এখন ভাগটা কোথায় করবো? তুমি একটু পাশে করো ভাগটা। কিভাবে? দেখো এখানে তুমি 72 লেখো, ঠিক আছে ভাই, 72 লিখলাম। লেখার পরে এখানে তুমি 2 দিয়ে ভাগ করো। দেখো 72কে যদি 2 দিয়ে ভাগ করো তাহলে কত হয়? এখানে হবে 3 দুগুণে, আমার সোজা হিসাব 36 দুগুণে 72, এরকম হয়ে যায়। তাহলে ভাগশেষ কত? 0। তো তুমি এখানে একটা জিনিস খেয়াল করো, তোমার ভাগফলটা আসছে কত? 36। এটা হচ্ছে আমাদের কি? এটা হচ্ছে আমাদের ভাগফল। আর লাস্টে যেটা আসছে সেটা কিন্তু আমাদের ভাগশেষ। তো ভাগফল আর ভাগশেষ, তোমার কাজ হচ্ছে ভাগফলটা তুমি এখানে লিখবা। ভাগফল কত লিখবা? 36। এটা হচ্ছে আমাদের ভাগফল। আর ভাগশেষটা কত? 0। তাহলে এইখানে তুমি ভাগশেষটা লেখো, এটা হচ্ছে আমাদের ভাগশেষ 0। তাহলে ভাগফলও পেলাম, ভাগশেষও কিন্তু আমরা পেয়ে গেলাম।
তাহলে নিচে বসবে কি ভাগফল, আর ভাগশেষটা তুমি পাশে লিখতে হবে, এটা মনে থাকে যেন। এবার আবার কি করব, আবারও তুমি 2 দিয়ে ভাগ করবে। এখন কথা হচ্ছে কেন 2 দিয়ে ভাগ করতেছি বারবার জানো, ওই যে বাইনারি, এই বাইনারির ভিত্তি কত, বাইনারির ভিত্তি হচ্ছে 2, এই জন্য 2 দিয়ে ভাগ করতেছি। যদি এখন আমি অক্টালে রূপান্তর করতাম তাহলে 8 দিয়ে ভাগ করতাম, যদি আমি হেক্সাডেসিমালে রূপান্তর করতাম তাহলে আমি 16 দিয়ে ভাগ করতাম। বুঝতে পেরেছো? তো এখন যদি তুমি খেয়াল করো যে এই 36 কে যদি 2 দিয়ে ভাগ করি, হিসাব করো 36 কে যদি আমি 2 দিয়ে ভাগ করি তাহলে কত হয়, 18 দুগুণে 36, ভাগশেষ কত, 0। তার মানে আমাদের এখানে ভাগফল হচ্ছে 18, ভাগফলটা আমি এখানে লিখবো আর সামনে ভাগশেষটা লিখবো। ভাগশেষ আমাদের কত, ভাগশেষটা হচ্ছে আমাদের 0। এবার আবার 18 কে আমি 2 দিয়ে ভাগ করব, কত পর্যন্ত ভাগ করা লাগবে সেটা একটু পরে বুঝতে পারবা। দেখো এখন আমি আবার কি করব, আমি আবার এবার 18 কে ভাগ করব 2 দিয়ে। তো 18 কে নরমালি 2 দিয়ে যদি আমরা ভাগ করি, 9 দুগুণে 18, ভাগশেষ হচ্ছে 0। তার মানে ভাগফল হচ্ছে 9 আর ভাগশেষ হচ্ছে আমাদের 0। এবার আবার 9 কে আমরা 2 দিয়ে ভাগ করব। তো 9 কে যদি 2 দিয়ে ভাগ করি, এখানে দেখো 9 কে 2 দিয়ে ভাগ করলে কিন্তু 4 বার যায়, 4 দুগুণে 8, 5 বার যায় না, 5 দুগুণে 10, বেশি হয়ে যায়। তো 4 দুগুণে 8, ভাগশেষ কিন্তু 1। তাহলে এখানে ভাগফল 4, ভাগশেষ 1। এই দেখো ভাগফল হচ্ছে 4, ভাগশেষ কিন্তু আমাদের 1। এবার আসো 4 কে ভাগ করব, 4 কে যদি 2 দিয়ে ভাগ করি, নরমালি দেখো 4 কে যদি 2 দিয়ে ভাগ করি, 2 দুগুণে 4, ভাগশেষ 0। তার মানে ভাগফল হচ্ছে 2 আর ভাগশেষ হচ্ছে আমাদের এই যে 0। এবার আসো 2 কে আবার 2 দিয়ে ভাগ করব। 2 কে 2 দিয়ে ভাগ করলে কত হবে, দেখো 2 কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি, 2 একে 2, ভাগশেষ 0। তার মানে ভাগফল হচ্ছে 1, ভাগশেষ হচ্ছে 0। এই যে ভাগফলটা হচ্ছে 1 আর এই ভাগশেষটা হচ্ছে আমাদের কত, 0। ভাগফল 1 আর ভাগশেষ হচ্ছে আমাদের 0। এখন তাহলে ভাই এখানে কি তাহলে শেষ করে দিব না, তুমি এই 1 কেও 2 দিয়ে ভাগ করতে হবে। 1 কে 2 দিয়ে ভাগ করলাম, আচ্ছা ভাই 1 কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে কি হয়, দেখো এখানে তুমি 1 লেখো, 1 কে তুমি এবার 2 দিয়ে ভাগ করো। 2 দিয়ে ভাগ করলে কি যায়, একবারও কি যায়, 2 একে তো 2 হয়ে যায়, 2 তো বেশি হয়ে যায় ভাই, তাহলে কি একবারও যায় না। যদি একবারও না যায় তার মানে 0 বার যায়, তাই না, 0 বার যায় না। 2 শূন্য কত, 2 শূন্য হচ্ছে 0, তাহলে 0 বার যাবে, 2 শূন্য 0, ভাগশেষ কত, 1। 1 থেকে 0 বিয়োগ করলে 1ই থাকে। তার মানে এখানে আমাদের ভাগফলটা হচ্ছে 0, এই যে ভাগফলটা 0 আর এই জায়গায় আমাদের ভাগশেষটা হচ্ছে 1, এই যে ভাগশেষটা আমি এখানে 1 লিখে দিলাম। বুঝতে পেরেছো? এখন আর করব না, কেন করব না, যখনই এই জায়গায় 0 চলে আসবে, দেখো এখানে কিন্তু একবারও 0 আসে নাই, 72, 36, 18, 9, 4, 2, 1, কিন্তু দেখো একটা 0 নাই, লাস্টে এসে 0 আসছে। আর যখন 0 আসবে তখন তোমার হিসাব নিকাশ বন্ধ, শেষ, আমার কাজ শেষ। এখন আমার রেজাল্ট লেখার পালা। তো এখন দেখো এগুলো কি, আসলে এগুলো আসলে আমাদের ভাগশেষ, আমরা এখানে কিন্তু আসলে ভাগশেষগুলো সংরক্ষণ করছি, তাই না, প্রত্যেক ক্ষেত্রে ভাগশেষ যতগুলো ছিল এগুলো আমরা এখানে লিখছি। এখন আসলে আমাদের বাইনারি মান কোনটা হবে জানো, এই নিচ থেকে আমরা উপরের দিকে লেখা শুরু করব। কোত্থেকে, নিচ থেকে উপরের দিকে লেখা শুরু করব। তো নিচ থেকে উপরের দিকে যদি আমরা লিখি, নিচে আসলে কি আছে, 1, তারপরে 2টা 0 1, 2টা 0 1, তারপরে উপরে হচ্ছে 3টা 0, 1 2 3, 3টা 0। এই যে একটা বাইনারি মান পেলাম, দেখো এখানে সব বাইনারি 0 1 এর বাইরে আছে না, তার মানে এটা একটা বাইনারি মান পেলাম। এটাই আসলে আমাদের অ্যান্সার। এটা কার বাইনারি, এটা হচ্ছে আমাদের 72 এর বাইনারি। এই যে দেখো এটা হচ্ছে আমাদের 72, যেটা হচ্ছে আমাদের ডেসিমাল বা দশমিক সংখ্যা পদ্ধতি আছে, এটার বাইনারি হচ্ছে এটা। এখন তুমি যদি এখানে একটু খেয়াল করো, এই সংখ্যাটার যদি এমএসবি বলি তাহলে কি বলবো, সবচেয়ে বামের বিটটাকে আমরা কি বলবো, এমএসবি, মোস্ট সিগনিফিকেন্ট বিট, আর সবচেয়ে ডানের বিটটাকে আমরা কি বলবো, এলএসবি বা লিস্ট সিগনিফিকেন্ট বিট। তার মানে কি, এই 1টা হচ্ছে এমএসবি, এই মানে একদম নিচের যে সংখ্যাটা এটা আসলে হচ্ছে এমএসবি। বুঝতে পেরেছো? আর একদম ডানে যেটা 0 এটা হচ্ছে এলএসবি। ডানের সংখ্যাটা কোথায় জানো, ওই যে উপরেরটা না ডানের সংখ্যা ছিল, এজন্য এটা হচ্ছে আমাদের কি, এলএসবি। মনে রাখবা নিচেরটা হচ্ছে এমএসবি আর উপরেরটা হচ্ছে আমাদের এলএসবি এই ক্ষেত্রে, কারণ দেখো নিচ থেকে যখন উপরে লিখি এটা কিন্তু সবচেয়ে বামে থাকে, এই জন্য এটা এমএসবি, এই জন্য নিচের সংখ্যাটা এমএসবি, আর একদম উপরের সংখ্যাটা কিন্তু সবার শেষে থাকে। আর আমরা জানি সবচেয়ে ডানের বিটটা হচ্ছে এলএসবি, এই জন্য এটা হচ্ছে এলএসবি। আর এগুলো যেহেতু বাইনারি সংখ্যা, এগুলোকে বলা হয় বিট। এই যে 1 0 এগুলো হচ্ছে বিট, যদি 9 8 7 থাকতো তাহলে হয়তো ডিজিট, এমএসডি এলএসডি থাকতো আর কি। যাই হোক, আশা করি এখন তুমি বুঝতে পেরেছো যে দশমিক সংখ্যা থেকে যদি আমি বাইনারিতে রূপান্তর করতে যাই তাহলে কিভাবে করতে পারবো। এই জিনিসটা তুমি বুঝতে পেরেছো কিনা সেটা আমাকে একটু বলো। এই জিনিসটা বুঝতে পেরেছো? জেমি অলরেডি অ্যান্সার দিয়ে ফেলছে 1 0 0 1 0 0, 1 0 0 1 0 0, ভেরি গুড। এম এইচ হাফিজ, না ভাইয়া তুমি এখন থেকে আইসি ক্লাস এখানে দেখতে পাওয়া, ঠিক আছে।
আগামীকাল সন্ধ্যা 7টায় আমাদের এর পরের ক্লাস, আজকে যতটুকু পড়াচ্ছি তার পরবর্তী অংশ থেকে আমরা ইনশাল্লাহ ক্লাসটা আর একটা বা দুইটা ম্যাথ করে ক্লাসটা আমাদের শেষ হবে। অনেকে পিডিএফ এর কথা বলতেছো, পিডিএফ নিয়ে একটু পরে আলোচনা করতেছি। আগামীকালকে ক্লাসে হয়তো পিডিএফ নিয়ে আলোচনা করব, পিডিএফটা তোমাদের দেওয়া হবে, চিন্তা করো না। আচ্ছা, সবাই বুঝতে পেরেছে? ওকে, ভেরি গুড। তো আমরা যেহেতু এরকম একটা ম্যাথ করলাম, এবার আমরা একটু এটা কি দশমিক থেকে বাইনারির ম্যাথ করলাম। এখন আমরা এই দশমিক থেকে এই 72-এর অক্টালটা যদি আমরা একটু বের করতে চাই ভাই, যদি অক্টালটা একটু বের করে দেখান। অক্টাল বের করতে হলে তাহলে কি করতে হবে বলো তো? 72-কে এখন কি আমরা 2 দিয়ে ভাগ করব? না, এবার আমরা 8 দিয়ে ভাগ করব, কারণ অক্টালের ভিত্তি হচ্ছে 8। তাহলে 8 দিয়ে ভাগ করলে কত হবে বলো তো? ভাগফল কত হবে? তাহলে হবে, এই দেখো, 72-কে যদি আমরা 8 দিয়ে ভাগ করি তাহলে 8 নং 72, মানে ভাগশেষ 0। তাহলে ভাগফল হচ্ছে 9 আর ভাগশেষ হচ্ছে কত? 0। এবার আবার 9-কে তুমি 8 দিয়ে ভাগ করবা। তো 9-কে যদি আমি 8 দিয়ে ভাগ করি, দেখো 9-কে যদি আমি 8 দিয়ে ভাগ করি, 8-একে 8, ভাগশেষ হচ্ছে 1, ভাগফলও 1, ভাগশেষও 1। এবার আবার 1-কে আমি 8 দিয়ে ভাগ করব। দেখো 1-কে যদি তুমি 8 দিয়ে ভাগ করো একবারও কিন্তু যায় না, কারণ 8-একে 8 হয়ে যায়, 8 কিন্তু 1 থেকে বড়। যদি একবারও না যায় তার মানে 0 বার যাবে, 8 0 0, ভাগশেষ 1। তার মানে ভাগফল হচ্ছে আমাদের 0 আর ভাগশেষটা হচ্ছে আমাদের 1। যেহেতু ভাগফল 0 হয়ে গেছে তার মানে আমাদের এখানে আর কিছু করা লাগবে না, ঠিক আছে? ভাগফল 0 হয়ে গেলে আর কিছু করা লাগবে না, আমাদের এখানেই কাজ শেষ। তাহলে এবার আমরা নিচ থেকে উপরে পর্যন্ত লিখবো, তার মানে 110, এটাই হচ্ছে আমাদের অক্টাল নাম্বার। যদি এটা দেখতে এখন মনে হচ্ছে বাইনারি নাম্বার, বাট এটা আসলে বাইনারি না, এটা হচ্ছে অক্টাল নাম্বার আর কি, ঠিক আছে? এখানে অন্য একটা সংখ্যা, মনে করো যদি আমি এখানে 75 বসাইতাম তাহলে আসলে অন্য সংখ্যা আসতো। দেখো 8 নং 72, তারপরে আমাদের ভাগশেষ এখানে 3 থাকতো আর কি, ঠিক আছে? যদি এখানে 75 হইতো, দেখো যদি এটা 75-এর অক্টাল বের করতেছি তাহলে দেখো এখানে কিন্তু 3 আসতো, তার মানে তখন হইতো 113, ঠিক আছে? অক্টাল। এখানে আবার এই 110 আছে, এর মানে যে এই যেটা অক্টালে এটা বাইনারি হয়ে যাবে তা না, কারণ 110 তো আমরা মানুষেরাও ব্যবহার করি। শুধু যে বাইনারি 110 ব্যবহার করে তা কি হয়? না, 110 কিন্তু দশমিকও হতে পারে, কারণ 110 দশমিক সংখ্যার মধ্যেও আছে, 110 অক্টালের মধ্যেও কিন্তু আছে। অক্টালের মধ্যে 0 থেকে 7, এই সবগুলো অঙ্ক 0 থেকে 7-এর মধ্যে আছে, তো অক্টাল হতে পারে। তো 1 আর 0 থাকলে যে বাইনারি হয়ে যাবে সব সময় তা কিন্তু না, এটা আশা করি তুমি বুঝতে পেরেছো। আচ্ছা, এবার আমরা সর্বশেষ ম্যাথ যেটা, সেটা আমরা দেখব। একটা সংখ্যাকে আমরা হচ্ছে হেক্সাডেসিমেলে রূপান্তর করে দেখাই, ঠিক আছে? তারপরে হচ্ছে আমাদের ক্লাসটা আমরা ইনশাআল্লাহ শেষ করব। তো হেক্সাডেসিমেলে যদি রূপান্তর করাটা আমরা একটু দেখাই, আমরা যদি এখন দেখি যে হেক্সাডেসিমেলের রূপান্তরটা যদি আমরা একটু দেখি, হেক্সাডেসিমেলের রূপান্তর, ওকে। তো আমরা এখন দেখব যে হেক্সাডেসিমেলের রূপান্তরটা। তো এখানে যদি খেয়াল করো, এই জিনিসটা তোমরা বুঝতে পেরেছো কিনা সেটা একটু বলো। আচ্ছা, শিফা বলতেছে কত মিস করে এখানে চলে আসছে। ওকে, ভেরি গুড, থ্যাংক ইউ সো মাচ শিফা। আচ্ছা, এখন আসো যে হেক্সাডেসিমেলে যদি আমরা রূপান্তর করতে যাই, হেক্সাডেসিমেল ক্যালকুলেটর একটু বের করে নেই। হেক্সাডেসিমেলে যদি আমরা রূপান্তর করতে যাই তাহলে দেখো মনে করো যে হচ্ছে 93, ঠিক আছে? এই 93 কি এটা হচ্ছে দশমিক সংখ্যা পদ্ধতি আছে, এটার হেক্সাডেসিমেল আমরা বের করব। তাহলে হেক্সাডেসিমেল কিভাবে বের করব? 93 কে আমরা 16 দিয়ে ভাগ করব। কেন 16? কারণ হেক্সাডেসিমেলের ভিত্তি হচ্ছে 16, 16 দিয়ে ভাগ করব। তাহলে বলো তো কয়বার যায়? কয়বার? যেখানে ভাগ করলে ভাগফল আমাদের যদি আমরা এখানে ভাগ করি যে 16, যদি আমরা এইভাবে ভাগ করব না, আমরা ভাগ করব হচ্ছে, আমাদের ভাগ করার নিয়ম হচ্ছে এরকম যে 93-কে আমরা এখন 16 দিয়ে ভাগ করব। এই যে 16 দিয়ে ভাগ করব, তাহলে বলো তো কয়বার যাবে? 5 বার যাবে, তাই না? কারণ হচ্ছে 5 16 হচ্ছে 80। তুমি দেখো আমি সাইডে যদি করে দেখাই যে 93-কে যদি আমি 16 দিয়ে ভাগ করি, দেখো 5 বার যাবে, 5 16 80, এর বেশি যাবে না, কারণ 6 16 আবার 96 হয়ে যায়, 93-এর বেশি হয়ে যায়। তার মানে 5 16 80, ভাগশেষ কত থাকতেছে বলো তো? ভাগশেষ 13 থাকতেছে। তাহলে ভাগফল কত? ভাগফল হচ্ছে 5, আর ভাগশেষ কত? ভাগশেষ কিন্তু 13। এবার আমি আবার 5-কে 16 দিয়ে ভাগ করব। 5-কে কি 16 দিয়ে ভাগ করা যায়? আসলে যায় না। এই যে 16 দিয়ে ভাগ করলে 16-একে 16 বেশি হয়ে যায়, তার মানে 0 বার যাবে, 16 0 0, ভাগশেষ তাহলে কত হবে? 5। তার মানে ভাগফল হচ্ছে আমাদের 0 আর ভাগশেষ হচ্ছে আমাদের 5। শেষ। তার মানে এখানে যেহেতু 0 আসছে আমাদের কাজ শেষ, তাহলে মানে আমরা এইভাবে লিখবো। এখন তুমি একটা কথা বলো, এই 5 হেক্সাডেসিমেলে আছে, 13 কি হেক্সাডেসিমেলে আছে বলো তো?
13 কি হেক্সাডেসিমেল আছে? হেক্সাডেসিমেলে তো 13 নামে কোনো মৌলিক অঙ্ক নাই। এখানে যতগুলো অঙ্ক আসবে সবগুলো অবশ্যই মৌলিক অঙ্ক হইতে হবে। এটা দেখো এগুলো সবগুলো বাইনারির মৌলিক অঙ্ক। এখানে যেগুলো আসছে সেগুলো অক্টালের মৌলিক অঙ্কের মধ্যে পড়ে, কিন্তু এখানে সবগুলো কি হেক্সাডেসিমেলের মৌলিক অঙ্কের মধ্যে পড়ে না ভাই। এই যে দেখো এখানে 13 কিন্তু হেক্সাডেসিমেলের মৌলিক অঙ্ক না। হেক্সাডেসিমেলের মৌলিক অঙ্ক হচ্ছে 0 1 2 3 4 5 6 7 8 9 10, 10 নাই কিন্তু 9 পর্যন্ত, 9। এরপরে হচ্ছে কি এ বি সি ডি ই এফ, এই যে 9 শূন্য থেকে 9, ঠিক আছে। এগুলো হচ্ছে এখানে 16টা অঙ্ক আছে আমাদের। যদি দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16, এই যে দেখো এই 16টা হচ্ছে হেক্সাডেসিমেলের মৌলিক অঙ্ক। তো এখানে যে 13 চলে আসছে ভাই, যখন এরকম চলে আসবে দেখো 9 এর পরে যদি 10 আসে, আমাদের এরকম অ্যান্সার যদি 10 আসে তাহলে আমরা 10 লিখবো না, আমরা লিখবো এ। যদি 11 আসে তখন আমরা লিখবো বি, যদি 12 আসে তখন আমরা লিখবো সি, যদি 13 আসে তাহলে আমরা লিখবো ডি, যদি 14 আসে তাহলে আমরা লিখবো ই, যদি 15 আসে তাহলে আমরা লিখবো এফ। এখন তুমি বলবো ভাই যদি 16 আসে, 16 কখনো আসবে না, কারণ 16 দিয়ে ভাগ করতেছো তো 16 এর নিচের সংখ্যা আসবে, 16 এর উপরের সংখ্যা আসবে না। তো এখন আমাদের আসছে 13, তো 13 আসছে মানে আমরা 13 লিখবো না, আমরা লিখবো ডি। তো 13 এর পাশে তুমি ব্র্যাকেটে ডি লিখে রাখো, তার মানে আমাদের অ্যান্সার কি হবে? অ্যান্সার 5 আর 13 হবে না, অ্যান্সার হবে 5D। এটা হচ্ছে আমাদের হেক্সাডেসিমেল। কার হেক্সাডেসিমেল? 93 এর হেক্সাডেসিমেল। 93 এর হেক্সাডেসিমেলটা আমরা পেয়ে গেছি। তো আমরা আজকে যে কাজটা করলাম, সেটা হচ্ছে লাস্টে এখন আমরা যে ম্যাথটা করলাম সেটা হচ্ছে এই দশমিক সংখ্যা থেকে আমরা বাইনারিতে রূপান্তর করে দেখেছি, আমরা অক্টালে রূপান্তর করে দেখেছি, আমরা হেক্সাডেসিমেলেও কিন্তু রূপান্তর করে দেখেছি। তো এগুলো কিন্তু আমরা দেখেছি। এখন তুমি বাসায় অবশ্যই একটু প্র্যাকটিস করবা। তো তোমাদেরকে আমি একটা সংখ্যা দিয়ে দিই, একটা মাত্র সংখ্যা দিয়ে দিই, সেটা মনে করে দিলাম হচ্ছে তোমাদেরকে 117। এই একটা সংখ্যা দিয়ে দিয়েছি, এই একটা ডেসিমেল সংখ্যা দিয়ে দিয়েছি। তোমাদেরকে বলবো এটা তোমরা বাসায় করবা, এসডব্লিউ করে জমা দিবা। তোমরা যতজন জমা দিবা সবার এসডব্লিউ আমি চেক করব। এটা হচ্ছে আমাদের তুমি হচ্ছে বাইনারিতে রূপান্তর করবা, এটা হচ্ছে তুমি অক্টালে রূপান্তর করবা, আর এটা হচ্ছে তুমি হেক্সাডেসিমেলে রূপান্তর করবা। মনে থাকে জানো, ঠিক আছে? এই তিনটা জিনিস হচ্ছে তুমি এটা রূপান্তর করবা, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল। এই তিনটা জিনিসের রূপান্তর করে তুমি আমাদের আই এডুকেশনের যে গ্রুপটা আছে সেই গ্রুপে হচ্ছে তুমি সাবমিট করে দিবা, এবং সেখানে আমাকে একটা মেনশন দিবা, ঠিক আছে? ক্লাসের সংখ্যা বলবা যে এইচএসসি আইসিটি ফ্রি লাইভ ক্লাস, ঠিক আছে? চ্যাপ্টার তুমি বলে এখানে লিখবা যে চ্যাপ্টার 3, ঠিক আছে? ব্র্যাকেটে 1 লিখবা, কারণ আজকে পার্ট 1। দেখো টাইটেলের মধ্যে লেখা আছে পার্ট 1। এরপর তুমি এখানে ইনস্ট্রাক্টরের নাম, আমার নামটা একটু মেনশন করে দিবা, শেষ। তাহলে ইনশাল্লাহ আমি তোমার এসডব্লিউটা চেক করে দিব। কালকের মধ্যে অবশ্যই জমা দিতে হবে, কালকে সন্ধ্যা 7টায় আমাদের ক্লাস, ঠিক আছে? সো তুমি যদি এখন আমাদের ইয়েটা দেখো, তো আশা করি তোমরা তোমাদেরকে আবারও দেখাচ্ছি এসডব্লিউটা কি। এসডব্লিউটা হচ্ছে 117, যেটা ডেসিমেলে আছে, সেটা বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেলে কিন্তু রূপান্তর করে দেখাতে হবে, মনে থাকে যেন। তো আজকের ক্লাস আমাদের এতটুকু পর্যন্ত ছিল। এই যে আমরা এইটা হচ্ছে দেখলাম এখন দশমিক থেকে এই তিনটাতে রূপান্তর। দেখো একটাই কিন্তু নিয়ম, বাইনারির ক্ষেত্রে 2 দিয়ে ভাগ, অক্টালের ক্ষেত্রে 8 দিয়ে ভাগ, হেক্সাডেসিমেলের ক্ষেত্রে 16 দিয়ে ভাগ, আর কিছু না। বাকিগুলো কালকের ক্লাসে হয়ে যাবে ইনশাল্লাহ। তো আজকের ক্লাস আমাদের এতটুকু পর্যন্তই ছিল। কারো কোনো প্রশ্ন আছে কিনা জিজ্ঞেস করতে পারো, আর যদি অন্য কোনো কিছু জানার থাকে সেটাও জিজ্ঞেস করতে পারো। কোনো সাজেশন, কোনো কিছু যদি ক্লাস সম্পর্কে কোনো মতামত দিতে চাও সেটা দিতে পারো। আমরা ইনশাল্লাহ ক্লাসটা এখন শেষ করব। আমাদের পরবর্তী ক্লাস আগামীকাল সন্ধ্যা 7টায়। তো সবাই মনে রাখবা, আমাদের ক্লাস কিন্তু চলতে থাকবে আগামীকাল সন্ধ্যা 7টায়, এর পরের দিনও, অর্থাৎ আগামীকাল থেকে বৃহস্পতিবার পর্যন্ত আমাদের প্রতিদিন সন্ধ্যা 7টায়। এর পরবর্তী থেকে এমএচ হাফিজ, তুমি তো এখানে পাচ্ছ, সমস্যা কি তোমার ভাইয়া? নিশ্চিত তোমাকে তো একভাবে না একভাবে তোমার তো পড়া দরকার, তুমি পড়তে পারতেছো, সমস্যা নাই তো? আর এডুকেশন লোকেশন বলেন, ঢাকায় লেখা আছে, পেজের মধ্যে দেখো লেখা আছে। সো গ্রুপে জমা দিয়ে দিবা অবশ্যই এসডব্লিউটা, গ্রুপে জমা দিয়ে দিলে ইনশাল্লাহ আমি তোমাদের এসডব্লিউটা দেখে নিব। আর কারো কোনো কিছু জানা থাকলে বলতে পারো। এমএইচ হাফিজ, সমস্যা নাই ভাইয়া, তুমি এখানে ক্লাস করো, প্রবলেম নাই। স্যার একটা ক্লাস করে সে পড়ালেখার প্রেমে পড়ে গেছে, ভালো কথা। সো তোমার এখন যে কাজ করতে হবে, শুধু তুমি একা প্রেমে পড়লে হবে না, তোমার পরিচিত যারা আছে এই স্টুডেন্ট সবাইকে মেনশন করে দাও। আর এডুকেশনে এসে দেখা করবো, এডুকেশনে এসে দেখা করতে পারো, কোনো সমস্যা নেই, তুমি আমার সাথে যোগাযোগ করে আসো, কোনো প্রবলেম নাই।
ওকে। আর গ্রুপের লিঙ্ক আশা করি সবাই জানো যে গ্রুপটা গ্রুপে আশা করি তোমরা সবাই যুক্ত আছে। গ্রুপে না যুক্ত থাকলে অবশ্যই যুক্ত হয়ে যাও, ঠিক আছে? ওই গ্রুপের মধ্যে জমা দিয়ে দিও, সমস্যা নাই। ওকে হাফিজ, ঠিক আছে। আমার ডিটেলস সব আমার প্রোফাইলে দেওয়া আছে, এখান থেকে দেখে নিও, সমস্যা নাই। আমি গ্রুপে নাই। আচ্ছা, গ্রুপের লিঙ্কটা আমি কমেন্ট করে দিচ্ছি এখনই। ওকে, গ্রুপের লিঙ্কটা আমি তোমাদেরকে কমেন্ট করে দিচ্ছি। ওকে, কমেন্ট করে দিলাম। যদিও লিঙ্ক আসলে কমেন্ট হয় না, তারপরে দিয়ে দিছি, দেখো অনেক হয়তো দেখতে পাচ্ছ, তো এখানে যুক্ত হয়ে যাবে, সমস্যা নাই। এই গ্রুপের মধ্যে সব পেয়ে যাব। গ্রুপের নামটা যদি তোমাদেরকে বলি, আই এডুকেশন অফিসিয়াল গ্রুপ এ মার্ক অফ সাকসেস, ঠিক আছে গ্রুপের নাম। দেখা যায় না, গ্রুপ 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 গ্রুপ, তুমি এটা লিখে ছাড় দাও, আই এডুকেশন অফিসিয়াল গ্রুপ এ মার্ক অফ সাকসেস, ঠিক আছে? এটা লিখলে চলে আসবে। কলম এই যে, ঠিক আছে? এটা লিখলে চলে আসবে। পুরো গ্রুপের নাম হচ্ছে লিখলে চলে আসবে, এখানে যুক্ত হয়ে যাবো, ঠিক আছে? হ্যাঁ, গ্রুপের মধ্যে আমাদের গ্রুপের সবার সব টিচারের কভার ফটোতে আমাদের সব টিচারের ছবি দেওয়া আছে, বুঝতে পারবা, সমস্যা নেই। ধারাবাহিকভাবে ক্লাস হবে, হ্যাঁ, সবাই যুক্ত থাকবা। পরিচিত ফ্রেন্ড যারা আছে সবাইকে মেনশন করে দিবা। তো ঠিক আছে, আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই ছিল। পরের ক্লাস আগামীকাল সন্ধ্যা 7টায় সবার সাথে দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এবং যে এসডব্লিউ দিয়েছে সেটা পড়ে নাও। আজকে যেগুলো পড়াইছি সেগুলো হচ্ছে তুমি একটু কভার করে ফেলো, যে থিওরিগুলো পড়াইছি সেগুলো একটু রিভিশন দিয়ে ফেলো, নোট করে ফেলো। পরবর্তী ক্লাসে আমাদের রূপান্তরটা শেষ হয়ে যাবে, আর রূপান্তর থেকে একটা প্রশ্ন আসবে ইনশাল্লাহ। মোটামুটি 100% শিওর বলা যায় রূপান্তর থেকে তোমার এইচএসসি পরীক্ষা একটা প্রশ্ন আসবে। এইচএসসি পরীক্ষা তোমার যে কোনো পরীক্ষায় তৃতীয় অধ্যায় সিলেবাসে থাকলে তোমার পরীক্ষায় প্রশ্ন আসবে এই রূপান্তর থেকে। রূপান্তরের কঠিন পার্ট ছিল কিন্তু এইটা, ঠিক আছে? ডেসিমেল থেকে অন্য যে কোনো, বাকিগুলো অনেক ইজি, বাকি যে রূপান্তরগুলো এগুলো অনেক ইজি। কালকে দেখবো ওইগুলো অনেক সহজ মনে হচ্ছে। সো এগুলো কিন্তু জমায় রাখবা না, কালকের মধ্যেই তুমি শেষ করে ফেলো, নোট করে ফেলো। দেখবা আইসিটিতে তোমার কোনো সমস্যা নাই। এই তৃতীয় অধ্যায় পড়াচ্ছি না, তৃতীয় অধ্যায়ে কোনো সমস্যা থাকবে না, তোমাকে এমসিকিউ সৃজনশীল পড়ানো হবে। সো তুমি ক্লাসটা করো মনোযোগ দিয়ে। আর আরেকটা হচ্ছে শেয়ার করে রাখো, ফ্রেন্ডদের মেনশন করে রাখো। তো ক্লাস আজকে আমাদের এই পর্যন্তই ছিল, পরবর্তী ক্লাসে দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আমি এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।